আসসালামু আলাইকুম। শুরু করছি আসবো ফিরে আবার উপন্যাস। লিখেছেন সুরভি আক্তার। পর্ব সংখ্যা ১৩। সময় অতিবাহিত হয়েছে কিছুটা। কাবের ম্যানশন শান্ত নিস্তব্ধ। দুপুর প্রায় ১টা বাজতে চলল। শত শাওয়ার নিয়ে ব্যালকনির ইজি চেয়ারটায় বসেছে মেঘা। চেয়ারের পিঠে ভেজা চুলগুলো মেলে দিয়েছে। মেঝেতে লুটোচ্ছে কৃষ্ণ কেশরাশি। একস্থির হয়ে নিচে বাগানের দিকে চেয়ে আছে মেঘা। দু চোখ ফোলা, চেহারা লালচে। আখিদয়ের আর্দ্র কিনারা রক্তিম বর্ণ ধারণ করেছে কান্নার দরুন। সেই তখন থেকে কেঁদেছে মেয়েটা। চেন খুঁজে পাওয়া যায়নি এ অবধি। পুরো বাড়ি খোঁজা হয়েছে তন্ন তন্ন করে। এখনো চলমান খোঁজাখুঁজি, তবে মিলছে না। মেঘার কান্নার মূল হেতু হারানোর চেন, এটাই সবার ধারণা। তবে শুধু হারানোর চেনের জন্য নয়, মেঘা আরও একটা কারণে কেঁদেছে এতক্ষণ। সেটা সিরাত ব্যতীত কেউ আন্দাজ করতে পারেনি। সেই তখন থেকেই মনমরা হয়ে আছে মেঘা। কথা বলছে না মুখ ফুটে। এখন সবাই বেরোবে শপিং এর উদ্দেশ্যে। সাফা তৈরি হয়ে মেঘাকে ডাকলো। নিচে আদ্র আছে। শুভ্র অফিস থেকে সোজা মার্কেটে আসবে। সাফা ডাকতে মেঘা সোজাসুজি বলল, ও যাবে না, ডিস্টার্ব না করতে। সাফা বেশ কবার জোরাজোরি করলো, কাজ হলো না। মেঘা একই কথা বলল বারংবার, যে ও যাবে না। শেষমেশ হাল ছেড়ে নিচে নামলো সাফা। আদ্রকে বলতে আদ্র উপরে উঠল। ব্যালকনিতে গিয়ে মেঘাকে ডাকলো স্বাভাবিকভাবেই। মেঘ, রেডি হোসনি এখনো? যাবি না? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মেঘা না ফিরে না তাকিয়ে মলিন কাঠ স্বরে উত্তর করল, আমি যাব না ভাইয়া, তোমরা যাও। যাবি না মানে? ওয়েট করছি আমি, যা গিয়ে তৈরি হয়ে নে। বললাম তো ভাইয়া, আমি যাব না, তোমরা যাও। আমার ভালো লাগছে না এসব, জোর করো না আমায় প্লিজ। আদর একটু এগোলো, আদর দেখিয়ে নরম কণ্ঠে বলল, তোকে ডিস্টার্ব করছি আমি? সহসা চাইল মেঘা, শুকনো মুখে চেয়ে বলল, সেটা কখন বললাম? এই যে বললি জোর করছি, জোর করা আর ডিস্টার্ব করা আলাদা কথায়। আচ্ছা এসব বাদ দে, চল, দেরি হয়ে যাচ্ছে। মুড অফ করে রাখতে হবে না আর। বাড়িতে থাকলে চেনটা ঠিক খুঁজে পাওয়া যাবে। এখন এই চিন্তা ছেড়ে ফেল। তোকে এইভাবে মনমরা থাকলে মোটেও ভালো লাগে না। শুনবি না আমার কথা? যাবি না? মেঘা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল মৃদু স্বরে, যাচ্ছি, তুমি নিচে যাও, আমি আসছি তৈরি হয়ে। আদ্র মুচকি হেসে বেরিয়ে আসলো কথা না বাড়িয়ে। মিনিট কয়েকের মাথায় মেঘা তৈরি হয়ে নেমেছে। সাফা সহ তিনজনে বাড়ি থেকে বেরুলো ওরা। গেটের বাইরে গাড়ি রাখা এক পাশে। আদ্র ঘুরে গিয়ে ড্রাইভিং সিটের ডোর আনলক করতে করতে বলল মেঘা আর সাফার উদ্দেশ্যে, উঠে বস জলদি। দরজা খোলার সাথে সাথে ভেতরে নজর পড়তে কপাল কুঁচকে আসলো আদ্রের। ভেতরে ড্রাইভিং সিটে রৌদ্র বসে, স্টিয়ারিং এ 2 হাত রেখে কঠোর ভঙ্গিতে ঠিক সামনে বরাবর তাকিয়ে আঙুল নাচাচ্ছে। আদ্র অকস্মাৎ ওকে দেখে তবদা খেয়ে সন্ধিহান হলো। প্রশ্ন করলো সহসা, রুডি, তুই তুই যাবি মার্কেটে? রৌদ্রের নাম শুনে হকচকিয়ে তাকালো মেঘা। ঝুঁকে ভেতরটায় নজর বোলালো। রৌদ্রকে দেখে কেমন ধক করে উঠল। রৌদ্র কোনো উত্তর করল না। গলা ভার করে মুখ খুলল সেভাবেই শটান বসে থেকে। টুকটুকি, উঠে বস সকলে, দেরি হয়ে যাচ্ছে। ঢিলছোড়া কথাটা সম্পূর্ণ মানে বুঝতে বাকি রইল না। সোজা হলো আদ্র। সেখান থেকে মেঘার দিকে তাকালো। দুজনের চোখঝুঁকি হতেই আদ্র ইশারা করে উঠতে বলল গাড়িতে। নিজে ঘুরে গিয়ে বসলো ফ্রন্ট সিটে। সাফা আর মেঘা নিজেরা উঠে বসলো। রৌদ্রের পেছনের সিটে জানালার ধার ঘেঁষে বসেছে মেঘা। খুব কাজ ঘেঁষে বসে সম্পূর্ণ জানালা খুলে দিয়েছে। এক হাত আড়ভাবে রেখে মাথা এলিয়ে দিয়েছে হাতের উপর। গাড়ি চলছে বাড়ি ছাড়িয়ে মার্কেটের উদ্দেশ্যে। দমকা হাওয়া জানালা গলিয়ে শিরশির করে লাগছে মেঘার শরীরে। খুলে রাখা চুলকাছি উড়েছে উতল বাতাসে। ভেজা ছিল, তাই বাধা হয়নি। দীর্ঘ অলক বাতাসের ঝাপটায় ঢেউ খেলে এলোমেলো হয়ে আছড়ে পড়ছে সাফার চোখে মুখে। মেঘা খেয়াল করেনি। সাফা ওর চুলগুলো সরিয়ে দিয়ে খানিক বিরক্তি সূচকে বলল, মেঘা, চুলগুলো বাদ না, উঠছে ভীষণ। তড়িঘড়ি করে চাইল মেঘা। এলোমেলো চুল আলগোছে গুছিয়ে হাত খোপা করল। সে জানালা ঘেঁষে ইচ্ছাকৃত বসেছে, যাতে ভুল করেও ওই লোকটার মুখ দর্শনও না হয়। একটাবারও সামনে পানে তাকায়নি মেঘা। চুল বেঁধে আবার জানালার কাছে ঘেঁষতে গেলে আকস্মিক ধীরে ধীরে বন্ধ হলো জানালাটা। মেঘা একবার নিচে তাকালো, অন্যবার উপরে। এটা আপনা আপনি বন্ধ হচ্ছে কি করে? ও তো সুইচ লক করেনি। মেঘা সুইচ নিচে করে আবার খোলার চেষ্টা করলো, পারল না, কাজ হলো না। কিছু একটা ধারণা করতে চট করে সামনে তাকালো।
ফ্রন্ট মিররের মুহূর্তে চোখোচোখি হলো রৌদ্রের সাথে। দৃষ্টির মিলন হওয়ার মাত্রই বাঁকা হাসল রৌদ্র। এক মুহূর্ত পর নির্বিকারে দৃষ্টি সরালো। উইন্ডো কন্ট্রোল প্যানেল থেকে হাত সরালো। অতঃপর সবটা ঠাহর হওয়া মাত্রই নরম চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষল মেঘা। ওদের গাড়িটা গিয়ে থেমেছে যমুনা ফিউচার পার্কের সামনে। পথিমধ্যে গাড়িতে কেউ টু শব্দ করেনি। পুরোপুরি নীরবতা ছিল। সায়ান আর মেহের আগে থেকে অপেক্ষা করছিল সেখানে। মেঘা আর সাফা গাড়ি থেকে নেমেই মেহেরের কাছে ছুটেছে। মেহের ওদের থেকে বছর দুয়েক বড় হবে, তবে তিনজনের বন্ধুত্ব বেশ গাঢ়। শুভ্র ও আসলো খানিক পর। একসাথে ভেতরে ঢুকলো সকলে। রৌদ্র পিছিয়েছে এই পর্যায়ে যে সে যায়নি ভিতরে। এত সব কেনাকাটায় সে মাথা ঘামাতে চায় না। প্রথম 1.5 ঘন্টার মধ্যেই মেহের আর শুভ্রর কেনাকাটা হয়ে গেছে। বেশি বাছাই করতে হয়নি। ব্রাইডাল জোনে মেহেরের এক দেখায় নিজের জন্য লেহেঙ্গা পছন্দ করেছিল। সে বেশি খুঁতখুঁতে নয়, একবারই পছন্দ হয়েছে সেটাই কিনেছে। খুঁতখুঁতে তো সাফা। মোটে 4টে সব ঘুরেছে এতক্ষণে। কোথাও ওর পছন্দ মতো কিছুই পায়নি এখনো অবধি। বাড়ি থেকে ঠিক করে এসেছে শাড়ি কিনবে ও, তবে এখানে এসে মত পাল্টেছে। এখন আর শাড়ি কিনবে না, বিয়ের দিন পরার জন্য গাউন কিনবে আগে। তবে এতগুলো শপে ঘোরার পরও একটাও পছন্দ হয়নি ওর। আদ্র চটে গেছে ওর পিছু ঘুরতে ঘুরতে। এই এক মেয়ের পছন্দের সবাই ঘুরছে, তবুও এর কোনো কিছু পছন্দ হচ্ছে না। কত সুন্দর সুন্দর ড্রেস দেখালো এতক্ষণে, অথচ এই মেয়ের চয়েসে আসে না একটাও। ওর জন্য বাকিদের কেনাকাটা আটকে আছে। ধৈর্য হারিয়ে চড়া গলায় ধমকালো আদ্র। থাপ্পড় খাবি গপেট? কতগুলো দেখেছিস এতক্ষণে? এ অবধি একটা পছন্দ হয়েছে তোর? তোর পিছু পিছু ঘুরবো আমরা? আমাদের আর কাজ নেই? কতগুলো শপিং বাকি আছে এখনো, খেয়াল আছে? তোর পেছনে পড়ে থাকবো শুধু? সাফা চিবুক নামিয়ে চুপসে যায়। এই ভয়েই ছিল সে। মনে মনে ভাবছিল এই বুঝি আদ্র বিরক্ত হয়ে ধমকাবে ওকে, আর এটাই হলো। ও কি করবে? ওর তো একটা পছন্দ হচ্ছে না। আদ্রের ধমকে সায়ান থামালো ওকে। আদ্র, ধমকাচ্ছিস কেন ওকে? তো কি করব? ওর পিছু পিছু আর কতক্ষণ ঘুরবো আমরা? একাই হারতে পারছে না, বললাম আসিস না তুই। না শুনে নাচতে নাচতে চলে এলো। এখন আবার ম্যাডামের পছন্দ হচ্ছে না কিছু। কি করা উচিত ওকে? তোকে ওর পিছু পিছু ঘুরতে হবে না, তোরা অন্যদিকে যা। বাকি যা যা কেনার কিনে নে, আমি ওর সাথে আছি। কিউটি পাই, চলো। যতক্ষণ না পছন্দ হয় ততক্ষণ সব দেখবি তুই। আমি আছি তোর সাথে। অন্য শপে যাই চল। যেখানে যেটা পছন্দ হবে সেটাই কেনা হবে তোর জন্য। অপছন্দের কিছু জোর করে চাপিয়ে দিতে হবে না। চল আমার সাথে। সায়ানের পায়ে পা মিলিয়ে পিছু ফিরে আদ্রকে ভেঙচি কাটলো সাফা। আদ্র চিবিয়ে বলল, ওকে বেশি মাথায় তুলো না ভাইয়া, নিচে নামাতে পারবে না নয়তো। পরিপ্রেক্ষিতে মৃদু হেসে বিড়বিড়ায় সায়ান, ওকে আমি মাথায় করে রাখবো, নিচে নামতেই দেব না কখনো। মেঘার কিছু কেনা হয়নি। একটা শাড়ির শপে ঢোকা হয়েছে। বাড়ির সবার শাড়ি এখানেই কেনা হবে। বড়রা যেহেতু আসেনি, তাই সবকিছু পছন্দের দায়িত্ব মেহেরের উপর। মেহের সবার পছন্দ বুঝে, ওর পছন্দ মতোই সবকিছু কেনা হচ্ছে। মেঘাকে আনমনা হয়ে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্র গলা নামিয়ে শুধালো, মেঘ, তুই কি নিবি? অন্যমনস্ক ছিল মেঘা। আদ্রের কথায় চটজলদি ফিরল। হাউচকিয়ে বলল, কি নেব? যা খুশি একটা নিয়ে নেব। কি নিবি বল, আমি কিনে দেব। না ভাইয়া, তোমায় কিনে দিতে হবে না, আমি নিতে পারবো। কথার পৃষ্ঠে ধীরে শ্বাস ফেলে বলল আদ্র, ভাইয়া বলছিস, আবার দিতে হবে না এটাও বলছিস। আজ আর বাধা মানবো না। আজ অব্দি তোকে কিছু দেইনি, নিশুনি তুই। একটা অকেশন পেয়েছি এবার, এই সুযোগে তোকে কিছু দিতে পারবো। কিছু পছন্দ হয়েছে? না ভাইয়া, আমার কিছু দেওয়ার প্রয়োজন নেই। তোমরা নিজেদের সবকিছু কিনে নাও, আমি আমারটা কিনে নেব। এই সামর্থ্য আমার আছে। সামর্থ্য দেখাচ্ছিস আমায়? আমার ভালোবাসাটা দেখছিস না? আমি আমার ম্যাকবুড়িকে ভালোবেসে কিছু দিতে পারি না? ভালোবাসা দিচ্ছ, সবাই দিয়ে এসেছে এতদিন। এই আমার জন্য অনেক ভাইয়া, আমার আর কিছু লাগবে না তোমাদের থেকে। আদ্র কিছুটা সময় তাকিয়ে রইল। এবার মুখ খোলার আগে পকেটের ফোনটা বেজে উঠল শব্দ করে। চকিতে সেদিকে মনোযোগ ফেরালো। দরকারি ফোন এসেছে। পকেট থেকে ফোন বের করে দ্বিতীয়বার মেঘার দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, এখানে দাঁড়া, আমি কথা শেষ করে আসছি। ঘাড় কাত করে সায় দিল মেঘা। দরজা ঠেলে ফোন রিসিভ করতে করতে শপের বাইরে বেরিয়ে গেল আদ্র। আদ্রকে পাশ কাটিয়ে শপের দিকে আসলো রৌদ্র। বাহিরে আর ভালো লাগছে না। এদিকে ছাড় পেয়ে মেঘা পিছু ফিরল। এই শপে ঢোকার পর থেকে একটা শাড়ি বেশ নজর কাড়ছে ওর। শাড়িটা আলাদা করে একদিকে সরিয়ে রাখা। বেগুনি রঙের একটা সিল্কের কারুকাজ খচিত শাড়ি। এই রংটা মেঘার ফেভারিট।
তাই এটাই নজর কেড়েছে সবার আগে। মেঘা ফাঁক পেয়ে পিছু হটল শুভ্র আর মেহেরের অন্যদিকে। মেঘা একসময় স্টাফকে ইশারা করে শাড়িটা দেখিয়ে ধীরে বলল, এক্সকিউজ মি, ওই শাড়িটা একটু দেখাবেন? শপের স্টাফ ইশারা অনুযায়ী শাড়িটা দেখে মলিন হেসে তৎক্ষণাৎ বলল, সরি ম্যাম, ওটা সোল্ড আউট। কাস্টমার প্যাকিং এর জন্য রেখে গেছেন, নিয়ে যাবেন একটু পর। আপনি অন্য কিছু দেখুন। ওই ডিজাইনের আরেকটা শাড়ি দেখান আমাকে। আবারও মলিন উত্তর আসলো, এবারও সরি ম্যাম, ওটা এক পিসই ছিল, যেটা অলরেডি সোল্ড আউট। তবে ওই ডিজাইনের আশেপাশে সেম ধাঁচের অন্য কিছু দেখাতে পারি আপনাকে। মেঘা হাসার চেষ্টা করলো, বলল শুকনো কণ্ঠে, ইটস ওকে, লাগবে না। বলেই সরে আসতো ওখান থেকে। আবারও পিছু ফিরে একবার শাড়িটার দিকে তাকিয়ে নীরবে শ্বাস ফেলল। যেটা একবার চোখে লাগে সেটার ঊর্ধ্বে আর কিছুই হয় না। নিজের ভুল পছন্দকে উপেক্ষা করে চোখ সরিয়ে মাথা ঝাঁকালো মেঘা। মেহের আর শুভ্রর দিকে এগুলো অতঃপর। সব শপিং শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়েছে ওদের। বাড়ির সবার জন্য অনেক কিছু কেনা হয়েছে। বাড়িতে ফিরে নিজ ঘরে উঠেছে মেঘা, নিচে নামেনি আর। সব ফাংশনের জন্য আলাদা আলাদা থিমে ড্রেস আপ ধার্য করে সবকিছুই কেনা হয়েছে আজ। মেঘা নিজে পছন্দ করে নিজের জন্য আলাদা করে সব কিনেছে। নিজের ব্যাগ দুটো আলাদা করে নিয়ে একেবারে ঘরে উঠেছে ও। মাথা ধরেছে, শুয়েছে ফ্রেশ হয়ে। ফাঁকা গলায় বারবার হাত উঠছে আপনা আপনি। আজ মেয়েটা একেবারেই মনমরা, হাসেনি তেমন। খালি বুক চিরে কান্না আসছে ক্ষণে ক্ষণে। কান্না চেপে চোখ বুঝেছে মেঘা। শত চোখ দুটো লেগে এসেছিল। টুকটুকির উদ্ভট ডাকে ভোরকে তড়িঘড়ি করে উঠে বসলো মেঘা। চমকেছে আচানক। টুকটুকি ওর দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল, এটা নিচে ফেলে এসেছিলি? মেঘা চোখ শুরু করে চায় ব্যাগটার দিকে, বলে, এটা কি? তোর শাড়ি হয়তো। আমারগুলো কাবারে রেখেছি আমি, এটা আমার নয়। আমাদেরও তো কারো নয়, ভাইয়া বললো এটা তোর, তাই তো নিয়ে আসলাম। এটা রাখ, আমি ওয়াশরুমে যাব। ব্যাগটা বিছানার উপর রেখে ওয়াশরুমে ঢুকলো সাফা। মেঘা ভ্রু গুটালো। এক মুহূর্ত বাদ ব্যাগটা টেনে হাতে নিয়ে খুলল। ভেতরের শাড়িটা দেখে চোখ কপাল উঠল ওর। এটা তো সেই শাড়িটাই যেটা দেখেছিল, কিন্তু এটা এখানে কি করে এলো? মেঘা তো কেনেনি, আর এটা তো সোল্ড আউট ছিল, অন্য কেউ কিনেছিল। তাহলে এখানে আসলো কি করে? মেঘা তড়িঘড়ি করে শাড়ির ভাঁজ করলো, একটু একটু দেখলো হাত বুলিয়ে। আদ্র কেনেনি তো এটা। মেঘার ধারণায় এটাই ধরা পড়ল, নিশ্চয়ই আদ্র ওর অগোচরে এটা কিনেছে। কিন্তু সোল্ড আউট হওয়ার পর এটা কিনলো কি করে? সব ভাবনা ছেড়ে এই মুহূর্তে বিছানায় ছেড়ে ব্যাগ হাতে আদ্রের ঘরের দিকে এগুলো মেঘা। বাইরে থেকে নক করে ঘরে ঢুকলো। আদ্র ফের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ড্রেস চেঞ্জ করেছে আবার বেরোনোর জন্য। মেঘা ঘরে ঢুকে বলল ভার গলায়, ভাইয়া, এই শাড়িটা তুমি কিনেছ? আদ্র তাকালো, না বুঝে শুধালো, কোনটা? এটা। শাড়িটা দেখিয়ে বলল মেঘা। আদ্র কপাল তুলে বলল, না তো, কার এটা? মিথ্যে বলবে না ভাইয়া, আমার জন্য এটা কিনেছো তুমি? তোমাকে বললাম আমার কিছু লাগবে না, কারো থেকে কিছু নেব না আমি, তবুও তুমি এটা কিনেছ? আদ্র কপালে ভাঁজ ফেলে কয়েক স্তরের সবকিছু মাথার উপর দিয়ে গেল, বুঝলো না সেভাবে। মেঘার চরম দ্বিমত বুঝে জোরপূর্বক ওর জন্য কিছু কেনেনি আদ্র। কিনলেও এই মেয়ে সেগুলো গ্রহণ করতো না। তাহলে এই মেয়ে কিসব বলছে? খোলসা করে শোনার মতো হাতে সময় নেই। ডান হাতের কবজিতে ঘড়ি পেঁচাতে পেঁচাতে দ্রুত স্বরে বলল আদ্র, আমি তো তোর জন্য কিছু কিনিনি মেঘ, হয়তো ভুল হচ্ছে কোথাও। সময় নেই হাতে, আমি বেরোলাম, এসে কথা বলছি। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল আদ্র। মেঘা আহমক বনে দাঁড়িয়ে রইল। আদ্র মিথ্যে বলে না, আর এখানে মিথ্যে বললেও লাভ নেই। এই শাড়িটা কি তাহলে ভুল করে ওদের ব্যাগের সাথে চলে এসেছে? দোটানায় পড়ল মেঘা। নিজ ঘরে গিয়ে সাফাকে প্রশ্ন করলো সন্ধিহান হয়ে, এটা যে আমার ব্যাগ, তোকে এটা কে বললো? কোন ভাইয়া? চুলে চিরুনি করতে করতে ব্যাগ খেয়ালে উত্তর করলো সাফা, রৌদ্র ভাইয়া আমাকে ব্যাগটা দিয়ে বললো ওটা নাকি তোর, তাই তো তোকে দিলাম। আর তুই কি তখন থেকে ওটা নিয়ে পড়ে আছিস? নিয়ে আয় তো দেখি কি কিনেছিস। উঠে এসে মেঘা থেকে ব্যাগটা নিয়ে বিছানায় বসলো সাফা। মেঘা ওর কথার হিসেব মেলাতে ব্যস্ত। সাফা ব্যাগ হতে শাড়িটা বের করে দেখতেই হা বলল। ঝিকঝিকে উজ্জ্বল কারুকাজ খচিত গর্জিয়াস একটা শাড়ি, পুরো চোখ ঝাঁঝানোর মতো। বিস্মিত হয়ে শাড়িটা উল্টে পাল্টে দেখে বলি ফুটালো সাফা, ওয়াও মেঘা, কি সুন্দর এই শাড়িটা, তুই কিনেছিস এটা? কত নিল? কি সুন্দর, তোকে খুব মানাবে এটাতে। মেঘা কিছু বলল না। এক মুহূর্ত পর এগিয়ে আসলো।
এক হাতে আরো একবার শাড়িটা উল্টে দেখলো, দীর্ঘ শ্বাস ফেললো নাক ফুলিয়ে, দাঁত খিঁচলো কিছু একটা অনুমান করে। বলল মেকি হেসে, পছন্দ হয়েছে? নিয়ে নে তুই, আমার আরেকটা আছে, সেটাই পরবো আমি। সে কি, তোর জিনিস আমি কেন নেব? তুই কখনো আমাদের জিনিস নিস? নিজের টাকায় কিনেছিস, তুই নিজেই রাখ। অনেক দামি মনে হচ্ছে, তোর উপর খুব সুন্দর মানাবে এটা। তুলে রাখ এটা, বিয়ের দিন এটা পরবি কেমন? মেঘা কেবলই দাঁত চেপে নিজেকে সামলায়। অপ্রত্যাশিত কিছু ঘটেছে, অনাকাঙ্ক্ষিত জনের ধারা। মেঘা আন্দাজ করে চরম পর্যায়ে বিরক্ত হলো। সাফা শাড়িটা ছাড়তেই সেটাকে খামচে ধরল মেঘা। পরদিন সকালেও ব্রেকফাস্টের টেবিলে মেঘার দেখা মেলেনি। সেই যে কাল শপিং থেকে ফিরেই উপরে উঠেছে, বাইরে খেয়ে এসেছে বিদায় ডিনারেও নিচে নামতে হয়নি আর। আজ সকালেও ব্রেকফাস্ট করেনি সবার সাথে। শুক্রবার আজ, সবকিছু অফ, বাড়িতেই আছেন সবাই। জুমার আজান পড়েছে, কর্তারা সহ বাড়ির দুই ছেলে বেরিয়ে পড়েছে মসজিদে। এক ছেলে যায়নি, কবেই বা গিয়েছিল সে। বাড়ির গিন্নিরা ব্যস্ত কিচেনে, নামাজ সেরে এসেই খেতে বসবেন সকলে। গোসল সেরে ভেজা কাপড় নিয়ে ছাদে উঠল মেঘা। খিদে পেয়েছে ভীষণ। ব্রেকফাস্টে একলা ঘরে খাবার ঠুকরে রেখেছিল একটু, খাওয়া হয়নি এখনো। পেট চুইচুই করছে খিদের চালায়। ভেজা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে খানিক দাঁড়ালো সেখানে। ভেজা চুল সময় নিয়ে মুছলো ধীরে ধীরে। চুল হতে টুপটাপ পানি ঝরছে এখনো। মেঘা চুল মুছতে মুছতে ছাদ হতে নিচে তাকিয়ে দেখলো তোফায়েল কাবির, তৌসিফ কাবির, আদ্র আর শুভ্র গেট পেরিয়ে বাড়িতে ঢুকছে। সবাইকে একসাথে দেখে মুচকি হাসলো মেঘা। বুকটা হালকা লাগছে একটু। চেনের কথা ভুলেছে খানিকটা, মনে পড়তে আবার হালকা বুক ভার হতে সময় লাগবে না। শ্বাস ফেললো মেঘা, চুলে টাওয়াল পেঁচিয়ে ছাদ ত্যাগের জন্য পা বাড়ালো। ঠিক রোজকার মতো আজও ছাদের দরজার কাছে রৌদ্রের মুখোমুখি হওয়াটা বাদ পড়ল না। অগত্যার সামনাসামনি হওয়া মাত্রই তিরিক্ষি মেজাজ ঠিকরে উঠল মেঘার। গা জ্বলে উঠল রেডি করে। ও যতই এই লোকটাকে কাটানোর চেষ্টা করে, ততই এই লোকটা ওর সামনে এসে হাজির হয়। এই লোকের সামনে ভবিষ্যৎ বিভ্রম হয় মেঘার। গা জ্বলে অনলের দাহে। মেঘা এক পলক চেয়েই মুখ ঝামটালো। রৌদ্রের দুই ঠোঁটের মাঝে একটা সিগারেট পিষ্ট হচ্ছে, সেখানে ফুঁক দিয়ে দুই আঙুলের ফাঁকে নিল রুদ্র। সিগারেটের বিষাক্ত ধোঁয়া ফু দিয়ে ছাড়লো মেঘার মুখের উপর। চোয়াল খিচে শ্বাস রোধ করে চোখ বুঝে নিল মেঘা। কয়েক কদম পাশে সরে দাঁড়ালো। ঠিক দরজার চৌখাটে রৌদ্র দাঁড়িয়ে, নড়ছে না। মেঘা হাত মুঠো করে আরো বেশি সরে আসলো। রৌদ্রের নরণচরণ না দেখে মিনিটের মাথায় দৃষ্টি তুলল উপরে। দুজনের চোখাচোখি হতে ভ্রু নাচাল রৌদ্র, ঠোঁট বাঁকিয়ে হাসত। আধু খাওয়া সিগারেটটা পায়ের নিচে মারিয়ে বলল মুখের সামনে বাতাস করে, হোয়াটসঅ্যাপ সানি, থাপ্পড়ের টাল সামলাতে পেরেছিস? মেঘা মুখ ফিরিয়ে নেয়। রৌদ্র একটু এগিয়ে আবার বলে খানিক হাসকি টোনে, রাগ করেছিস সুইটহার্ট? সরি জান, তোকে মারতে চাইনি, ট্রাস্ট মি। মেরেছি তোর বেয়াদবির জন্য। দেখ, একটা থাপ্পড় খেয়ে বেয়াদবি ভুলে আদব শিখে গেছিস কেমন। নিজ পানে চেয়ে দেখ, গায়ে ওড়না জড়িয়েছিস আজ। মেঘা তরিতে নিচের দিকে তাকায়। আসলে গায়ে ওড়না জড়িয়েছে ও। ছাদে উঠছিল বলে আসার সময় গায়ে জড়িয়ে উঠেছে। এই লোকের কথাই তো নয়। মেঘা মুখ বিকৃত করল। রৌদ্রের উপর জ্যাতে দেখিয়ে মুখ ছামটালো তিরস্কারের সহিত। খিটখিটে স্বরকে চেপে নিল। ও এই লোকটার বিপরীতে জবানও খুলতে চায় না, কিছু বলবে না মেঘা, তাকাবেও না আর। দেয়াল ঘেঁষে মাঝামাঝি দূরত্ব বাড়ালো। এই লোক না সরলে ও যেতেও পারছে না এখান থেকে। রৌদ্র সরছে না আপন মনে। মেঘাকে বিমূঢ় দেখে রৌদ্র চাহনি তীক্ষ্ণ করে ঘাড় জাকিয়ে ডাকে মৃদু নোয়ানো স্বরে, এমপি। মেঘা চোখ তুলে না, পায়ের নখ ঘুরতে থাকে ছাদের ফ্লোরে। রৌদ্র আরেক পা এগিয়ে ধীরে দূরত্ব গুছিয়ে বলে, তাকা আমার দিকে। দরজার কাছে একটু ফাঁক পেয়েই মুখ তুলে পাশে তাকায় মেঘা। মুহূর্ত অপেক্ষা না করে দরজার দিকে এগোতে গেলে রৌদ্র টেনে ধরে। তবে এবার হাত নয়, মাথা থেকে প্যাচ খোলা টাওয়ালটা টেনে ধরে চুল সমেত। ভেজা চুলে টান টান পেতেই মৃদু কুকিয়ে পিছু ফিরে মেঘা ঝাঁঝিয়ে ওঠে, ইউ রাইনো, সমস্যা কি আপনার? আমি আপনার উপর বিরক্ত হচ্ছি, বুঝতে পারছেন না? কেন সবসময় আমার পিছে লেগে আছেন? কাজ নেই কোনো? বেকার লোক, মিনিমাম লাজ লজ্জা বোধ নেই আপনার মাঝে? সবসময় একটা মেয়েকে হ্যারাস করেন এভাবে, স্পাইনলেস পার্সন কোথাকার। মেঘার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। রৌদ্র হেয়ালি ছেড়ে শক্ত হলো, ইডিয়ট, থাপ্পড় খাবি আর একটা? তোকে হ্যারাস করছি আমি? রাইনো মুখ। মেঘা এইটুকুনি বলল পরিপ্রেক্ষিতে। পা বাড়াতে গেলে ওর চুলে প্যাঁচানো টাওয়ালটা খুলে আসলো রৌদ্রের হাতে। প্যাচ খুলতেই ভেজা চুল গাছে ছাপিয়ে পড়ল পিঠে।
রৌদ্র তেতে কিছু বলার আগেই দ্রুত কদমে প্রস্থান করল মেঘা। পেছনে নিরেট মূর্তি ধারণ করে কিরমির করল রৌদ্র। রাগে হাতের টাওয়ালটা ঝাড়া মারল। ভেজার টাওয়ালের ঝিরিঝিরি পানি ছুটে আসলো রাগী মুখশ্রীর ওপর। অগত্যায় সেটার দিকে তাকালো। মুখ ভঙ্গিমা স্বাভাবিক করে টাওয়ালটা তুলে ধরল মুখ সম্মুখে। কাছে আনতে মিষ্টি একটা ঘ্রাণ নাকি বিঁধল। চোখ সরু করে কপাল গুটল রৌদ্র। সফেদ রঙা বাথ টাওয়েল, এটা থেকে ক্ষীণ একটা সুঘ্রাণ আসছে। মেহেদি শ্যাম্পুর ঘ্রাণ হয়তো। রৌদ্র আরো গাঢ়ভাবে অনুধাবনের জন্য টাওয়েলটা কাছে আনলো আরো। ঠিক নাকের কাছটায় চেপে ধরল। ক্ষীণ সুঘ্রাণের তোপ গাঢ় হয় এতে। মনোরম সুবাসে পুরুষালী দুটো ক্ষুব্ধ চোখ বুঝে আসে মাদকীয় অনুভূতিতে। দীর্ঘ শ্বাস টানে রৌদ্র। চোখ পেলে মিনিটের মাথায় দু হাতে টাওয়েলটা চেপে ধরে ধপাতপ পা ফেলে নিচে নামে। 2টো বাজে প্রায়। লাঞ্চে বসেছে সকলে। বাড়ির সবাই উপস্থিত। পরশু বিয়ে। আজ বিকেলে ডেকোরেশনের থেকে লোক আসবে বাড়ি সাজানোর জন্য। খাওয়া দাওয়ার পর থেকে ব্যস্ত হয়ে পড়বে সকলে। রৌদ্রের কথা মোতাবেক ওর ফেরার দিন ঘনিয়ে এসেছে। 17 তারিখ ওর ফিরে যাওয়ার ডেট। দিনগুলো পেরোলো চোখের পলকে। ওর ফেরার দিনকে কেন্দ্র করে সেই দিনে বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। এই নিয়ে রৌদ্রের সাথে কথা হয়নি এখনো অবধি। ও থাকবে কি থাকবে না এটা কেউ জানে না। রুবিনা কাবির এক বুক আশা নিয়ে আছেন এই বিয়ের ওসিলায় তার ছেলে আর ফিরবে না। বিয়ের তোড়জোড়ে কটা দিন পেরোলেই রৌদ্রের মন পরিবর্তন হবে হয়তো। একটা বারের যাওয়া ক্যান্সেল হলে দ্বিতীয়বার আর জোর থাকবে না অদূরে যাওয়ার। তোফায়েল কাবির খাচ্ছেন আর এক মুহূর্ত পর পর তাকাচ্ছেন নিজের স্ত্রীর দিকে। রুবিনা কাবির চোখের ইশারায় কিছু বলছেন তাকে। তোফায়েল কাবির জানেন সবটা। হাফ ছেড়ে বাধ্য হয়ে খেতে খেতে মুখ খুললেন তৌসিফ কাবিরের উদ্দেশ্যে। ভাইয়া, তোমার আদরের রৌদ্রকে জিজ্ঞেস করো তো সে তোমার ছেলের বিয়েতে থাকবে কিনা। রৌদ্রের হাত থামে খাওয়ার মাঝে। শুভ্র বলে, কেন থাকবে না? অবশ্যই থাকবে। সেদিন ওর ফিরে যাওয়ার ডেট এলে এটা ভুলে যেও না। তো কি হয়েছে? রৌদ্র যাবে না কোথাও। সেদিনও না আর কোনো দিনও না। ও ফিরেছে সব শেষে। ওকে আর যেতে দিচ্ছে কে? শুভ্র একটু থেমে আবারও বলল, রুডি, ফিরবি তুই? হুম। সিরিয়াসলি? কবে? তোমার বিয়ের পর। এই পর্যন্ত ছিল আসবো ফিরে আবারও উপন্যাসের 13 নম্বর পর্ব। আসবো ফিরে আবারও লিখেছেন সুরভি আক্তার। পর্ব সংখ্যা 14। তোফায়েল কাবির প্লেটের উপর হাত রেখে পূর্ণ দৃষ্টিপাত করলেন ছেলের দিকে। নিজের কণ্ঠ ভার করলেন আরো দ্বিগুণ। তার ছেলে যে বেপরোয়া। একবার যখন বলেছে ফিরবে তখন সে ফিরবেই। ওকে আটকাতে পারবে না কেউ। অনেক কথা সিদ্ধান্ত প্রকাশ মনে জমিয়ে রেখেছেন তিনি। সঠিক সুযোগের অভাবে কিছুই বলা হয়ে ওঠেনি। আর এই ছেলে তো কোনোদিন এইসবের গুরুত্ব দেবে না তাও জানা আছে। মুখের খাবারটুকু গলা দিয়ে কোনো রকমে নামিয়ে কাঠস্বরে বললেন তিনি, বিয়ের পর যাবে যাও। কোথায় যাবে যাও। বাধা দিয়ে লাভ নেই তোমায়। বাধাও দেব না আমি। তবে যাওয়ার আগে জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটা বিয়ের সম্পর্ককে ভেঙে দিয়ে তবেই যাবে। আদ্র আইনিভাবে ডিভোর্সের সব ব্যবস্থা করবে। কাগজপত্র আগামী 2 দিনের মধ্যে তৈরি করবে। 2 দিন পর বিয়ে। অতঃপর তোমার ভাই চলে যাবে দেশ ছেড়ে। যাওয়ার আগে যেন মেঘা মামুনিকে মুক্ত করে দিয়ে যায় সে। যা যা ব্যবস্থা করার সব করবে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। ছেলে খেলার বিয়েটা হয়নি। আর না স্বাভাবিকভাবে হয়েছে। স্বাভাবিক নেই এই সম্পর্ক। এই অস্বাভাবিক সম্পর্কের কোনো মূল্য নেই। মূল্যহীন কোনো কিছুতে আটকে থাকবে না মেঘা। ওর লাইফ আছে। আর মুক্তি নিয়ে ও ওর লাইফ লিড করবে। কোনো ঝামেলা যেন না হয়। সব ব্যাপার তৈরি করার ব্যবস্থা করো। তার কথা শেষ হতে না হতে কাজ ভাঙার বিকট ঝঙ্কার উঠল। রুবিনা কাবির ঝলকে উঠে চেঁচালেন তৎক্ষণাৎ, রৌদ্র! সবাই ধরফড়িয়ে চকিতে চায় রৌদ্রের দিকে। রৌদ্রের মুখশ্রী গম্ভীর নিরেট। ঝাঁঝালো দৃষ্টিজোড়া সামনের পানে স্থির। ক্ষুব্ধতা পরিলক্ষিত। সবার দৃষ্টি রৌদ্রের মুখ থেকে হাতে নামল। রাগের তোপে পানির গ্লাসটা বাম হাতের মুঠোয় পিস্ট করতে গিয়ে অধিক চাপ প্রয়োগের দরুন ঝরঝরিয়ে ভেঙে গেছে ফাঁকা গ্লাসটা। কাচের কুটি কুটি টুকরো ঝরঝর করে আছড়ে পড়ল ডাইনিং টেবিলের ওপর। মুহূর্তেই বিন্দু বিন্দু রক্তকণা টুপ টুপ করে পড়ল টেবিলের কাচের ওপর। মেঘাও সবার সাথে তাকিয়েছিল। এক বিন্দু রক্ত দেখে ছ্যাদ করে দৃষ্টি সরালো সে। চোখ খিচে হাত মুঠো করে চিবুক নামিয়ে নিল। অস্ফুর্ণতে উচ্চারণ করলো ভয়ার্থ কণ্ঠে, ভাইয়া! আদ্র ঝলকে চায় নিজের পাশে। মেঘাকে চোখ খিচে থাকতে দেখে আদেশ করে তরতরে গলায়,
মেঘ, চোখ খুলবি না একদম। টুকটুকি, ওপরে যা তোরা। খাওয়া আর হলো না কারোরই। খাওয়া ফেলে আদেশ তামিল করে মেঘাকে সাথে করে উপরে উঠল সাফা। রুবিনা কাবির বিচলিত হয়ে পড়লেন ছেলের অবস্থা দেখে। একাধারে রক্ত ঝরছে। শুভ্র খাওয়া ফেলে ফার্স্ট এড আনতে ছুটল। নিজের শাড়ির আঁচলে ছেলের হাত চেপে ধরলেন রুবিনা কাবির। কান্না রোধ করে ধরা গলায় বললেন, কিসব শুরু করেছেন খেতে বসে? আপনাকে শুধু একটা বিষয় জানতে বলেছিলাম, নিজের ছেলের বিষয়ে জানতে বলেছিলাম। আর আপনি আপনি এসব কি বলছেন তখন থেকে? ছেলের থাকা না থাকা নিয়ে কিচ্ছু যায় আসে না আপনার। আপনি পড়ে আছেন ডিভোর্স নিয়ে। রৌদ্র যাওয়ার আগে ডিভোর্স দিয়ে যাবে ওই মেয়েটাকে। তার মানে আপনি ছেলেকে আটকাবেন না? ছেলের যাওয়ার পথ রোধ না করে ওই মেয়েটার পথ সুগম করে দিতে চাইছেন? উঠে দাঁড়ালেন তোফাল কাবির। হ্যাঁ, চাইছি। কারণ ও একটা মেয়ে, ওর পরবর্তী জীবন আলাদা হবে। তোমার ছেলের মতো বেখেয়ালি বেপরোয়া হবে না। আর বাকি রইল ছেলের থাকা না থাকা নিয়ে। যেখানে তোমার ছেলের কাছে আমাদের আমাদের কথা, আমাদের মান সম্মান কোনো কিছুর পরোয়া নেই, গুরুত্ব নেই, সেখানে ওকে আটকাতে কি গুরুত্ব দিব আমি? 5টা বছর তোমার ছেলে বাইরে কাটিয়েছে, খোঁজ পেয়েছো কোনোদিন? কোনোদিন তোমার ছেলে তোমার খোঁজ নিয়েছে, নাকি নিজের খোঁজ দিয়েছে? বিদেশের মাটিতে কিভাবে জীবনযাপন করেছে জানো তুমি? জিজ্ঞেস করো তো ওকে, সেখানে কিভাবে কাটিয়েছে এতগুলো দিন, এতগুলো বছর। এই লাইফস্টাইল, এইভাবে বিন্দাস ভাবে লাইফ লিড কিভাবে করেছে ও? কি করেছে ও এতদিন? তিনি থামতেই স্তব্ধতা ছড়িয়ে পড়ল। রবিনা কাবির ফিকরে উঠলেন, বললেন ভেজা গলায়, রৌদ্র না হয় একটু বেপরোয়া, তাই বলে ও শুধু আমার ছেলে হয়ে গেল, আপনার ছেলে নয়? কই, আপনিও তো খোঁজ নেননি এতদিন। কিভাবে কোন অবস্থায় দিন কাটিয়েছে ও, খোঁজ নিয়েছেন আদৌ? ফোঁস করে তপ্ত শ্বাস ফেললেন তোফাইল কাবির। সত্যিই কি তিনি খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? এসব জানেন না রুবিনা কাবির? শুভ্র ফার্স্ট এড বক্স নিয়ে এক মুহূর্তের ব্যবধানে ফিরে আসতো। বিচলিত হয়ে টেবিলের উপর বক্স রেখে বলল, রুটি, হাত দে। রৌদ্র না শুনে পরোয়া না করে হুট করে উঠে দাঁড়ালো। মায়ের আঁচল থেকে নিজের হাত ছাড়িয়ে কটকট পায়ে দ্রুত কদমে উঠে গেল উপরে। রুবিনা কাবির, শুভ্র, তৌসিফ কাবির উভয়েই ডাকলেন, তবে গায়ে লাগালো না রুদ্র। তোফায়েল কাবিরও দমলেন না। খাওয়া ফেলে বেসিনের দিকে এগোলেন তিনি। বাকিরা নির্বিকারত্ব বজায় রাখল। এ বিষয়ে কারোরই কিছু বলার নেই। দুপুরের খাবারটা কারোরই খাওয়া হয়নি শান্তিমতো। এখন বিকেল গড়িয়েছে। বাড়ি সাজাতে লোক এসেছে। ক্লিনিং করা হয়েছে পুরো বাড়ি। মেহমান এসেছেন টুকটাক। শাহিনা কাবিরের বাপের বাড়ি থেকে এসেছেন অনেকে। তবুও বাড়িটা ভর্তি নয়। বিয়ে বাড়ির সমাগমের তুলনায় ফাঁকাই বলা চলে। বাদ বাকি মেহমান আসলে পরিপূর্ণ হবে। বিয়ে বাড়ির সমাগম বাড়বে তখন। ক্লিনিং এর লোকেরা চলে যেতেই মেঘা নিচে নামল। ড্রয়িং রুমে অনেকে উপস্থিত। প্রায় সব মুখ মেঘার চেনা। এই 5 বছরে এই বাড়িতে থাকার দরুন অনেকবার এই মুখগুলোকে দেখেছে সে। টুকটুকির নানু বাড়ির সবাই এসেছে। মেঘা নিচে নামতেই সবাই চকিতে তাকালো ওর দিকে। টুকটুকির মামি আন্তারা বেগম মেঘাকে দেখে স্বভাবসুলভ হাসতেন। খাতির দেখিয়ে নিজে থেকে বললেন, আরে মেঘা, ভালো আছো? হাসার চেষ্টা করে মেঘা উত্তর করে নরম বিনয়ী কণ্ঠে, জি মামি, আপনারা? এই তো আছি। ভালো না থাকলে বিয়ের 2 দিন আগে আসতে পারি? এবার মুখ খুলে বসলেন ভদ্রমহিলা। শাহিনা কাবির, রুবিনা কাবির ডাইনিং এর কাছে। আন্তারা বেগম গলা বাড়িয়ে বললেন আগা পিছু না ভেবেই, শুনেছি রৌদ্র এসেছে। কোথায় ও? এসেছি থেকে তো দেখলাম না। স্বাভাবিক প্রশ্ন ধরে উত্তর করলেন রুবিনা কাবির, ও বেরিয়েছে একটু। তা মেঘা, এতগুলো বছর পর রৌদ্রকে দেখে কেমন লাগছে? সেই তো তোমাকে বিয়ে করে পাড়ি জমিয়েছিল ওই ছেলে। 5 বছর পেরোলো বোধ হয়। এত বছর শ্বশুর শাশুড়ির অধীনে ছিলে। এখন তো স্বামী এসেছে, সম্পর্কটা কি এগোবে আবার? তোমাদের মাঝে সব ঠিকঠাক তো? শাহিনা কাবির মেঘাকে এক পলক দেখে আন্তারা বেগমকে আটকালেন আরো কিছু বলার আগে। আহ ভাবি, কি বলছো বলো তো? এখন কি এসব কথা বলার সময়? মেঘা, কি হয়েছে? নিচে নামলি কেন? কিছু প্রয়োজন? মেঘা মলিন মুখে এগোয় সব উপেক্ষা করে। শাহিনা কাবিরের কাজ ঘেঁষে কণ্ঠ খাদে নামিয়ে ভেজা গলায় বলে, আমার চেইনটা খুঁজে পাওয়া যায়নি মনি। ক্লিনাররা তো চলে গেছে, পায়নি তারাও। শাহিনা কাবির মেঘার মুখের উপর আলতো হাত ছুঁয়ে বললেন, এখনো এটা নিয়ে মন খারাপ করে বসে আছিস? তার মানে খুঁজে পাওয়া যায়নি? যায়নি, তবে যাবে না তা তো নয়। কোথায় ফেলেছিস কে জানে। এতদিন হারালি না, এখন হঠাৎ হারালো তো হারালো, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই বিয়ের হাঙ্গামায় কোথায় খুঁজবো বল? পুরো বাড়ি তো দেখা হয়েছে, পাওয়া যায়নি। তুই এটা নিয়ে মন খারাপ করে বসে আছিস। এখন কি করব আমি? মেঘা মলিন হাসলো, বলল বিষণ্ণ হয়ে,
কিছু করতে হবে না মনি, আর খুঁজতে হবে না। পাশ থেকে রুবিনা কাবির শক্ত কণ্ঠে বললেন, ওকে বলে দাও আপা, আদ্রের বাবা একটা চেন গড়াতে দিয়েছে ওর জন্য। আমাদের বাড়িতে যেহেতু হারিয়েছে, দায়িত্ব আমাদেরই। একটা চেন তো হারিয়েছে, এ নিয়ে অত মুখ কালো করে থাকার কি হচ্ছে? একটা চেন ছিল মামুনি, ওই একটাই চেন ছিল আমার মায়ের স্মৃতি। মাকে তো পাইনি, তার স্মৃতি পেয়েছিলাম, ওটাও নেই এখন। জানো, আমার কাছে কিছুই থাকে না কখনো, সব শুধু হারায়। হারানোর শূন্যতায় একটু তো খারাপ লাগবে। আর কি যেন বললে, বাবা চেন গড়াতে দিয়েছে কেন? আমার জন্য? ওসব আমার লাগবে না। একটা শূন্যতা আরেকটাই পূর্ণ হয় না মামুনি। তোমরা কাজ করো, আমার জিনিস নিয়ে আর ভাবতে হবে না তোমাদের। মেঘা পিছু ফিরে সিঁড়ির দিকে পা বাড়ালো। দূরে যেতে ধমকানোর মতো করে রুবিনা কাবিরের উদ্দেশ্যে চাপ আসরে বললেন শাহিনা কাবির, তুই সবসময় মেয়েটার সাথে এমন কড়া গলায় কথা বলিস কেন? হ্যাঁ, কণ্ঠ নরম হয় না? জানিসই তো ওই চেনটা ওর মায়ের শেষ স্মৃতি ছিল। মায়া লাগে না ওই এতিম মেয়েটাকে দেখলে? মায়া লাগে দেখি এতগুলো বছর ও এই বাড়িতে পড়ে আছে আপা। মায়া না থাকলে জায়গা তো হতো না এই বাড়িতে। ও এমনি এমনি পড়ে নেই, পড়ে থাকার মূল্য দিয়ে তবেই পড়ে আছে। বিনামূল্যে জায়গা দিসনি ওকে। তোর ছেলের বউ হওয়ায় ও কোনো সুবিধা দিসনি। আর না, ও কোনো সুবিধা নিয়েছে। সবসময় এভাবে ছোট করে কথা বলবি না ওর সাথে। সন্ধ্যায় ছাদে উঠেছে মেঘা, সাফা আর সাফার মামাতো বোন সাবা। সাবার বয়স হবে 17, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। সামনে ফাইনাল পরীক্ষা। পরীক্ষা ফেলে বিয়ে খেতে এসেছে ও। শুভ্রের বিয়ের জন্য মেঘা আর সাফা কত শখ করে নাচ তুলেছিল। এখন মেঘার ম্রিয়মানে সবটা ঘোলাটি হয়ে গেছে। তার উপর সাফার পা ভাঙা, পুরোপুরি ঠিক হয়নি এখনো। এই পায়ে ধেই ধেই করে নাচতে পারবে না সে। মেঘাকে ছাড়া একা একা উৎসাহ ও পাচ্ছে না। মেঘাও বিমর্ষ হয়ে গুটিয়ে আছে। এতদিনের সব প্ল্যান, আশা, আকাঙ্ক্ষায় বালিচাপা পড়েছে। কাল হলুদের অনুষ্ঠান হবে জাঁকজমকতা। গার্ডেনে ভেন্যু সাজানো হচ্ছে, ডেকোরেশনের কাজ চলছে সেখানে। মেঘা রেলিং এর ধারে ঘেঁষে দাঁড়িয়ে একদৃষ্টির নিচে তাকিয়ে আছে। সাফা গান চালিয়ে আগে শিখে রাখা নাচগুলো মলিন চোখে দেখলো একটু। ইস, এই নাচগুলো কত কষ্টে আয়ত্ত করেছিল, এখন আর নাচতে পারবে না। ক্ষণে ক্ষণে গাল ফুলিয়ে নাক টানছে সাফা। মেঘা মনোযোগ দেয়নি ওদিকে। সাফা ফোন থেকে দৃষ্টি সরালো। মেঘাকে এমন বিষণ্ণ চিত্তে দেখেও শান্তি মিলছে না কিছুতেই। খচখচ লাগছে সর্বদা। না পারছে আনন্দ করতে, আর না পারছে এই মেয়ের মনে আনন্দ জাগাতে। শেষমেশ ফোন ছেড়ে মেঘার দিকে এগুলো সে। ওকে পেছন থেকে আলতো করে স্নেহাবেষ্টন করে বলল, মেঘা, আমার না তোকে এভাবে দেখে একটু ভালো লাগছে না। হাসবি না তুই? কাল থেকে তোকে এমন উদাস দেখছি, আর ভালো লাগছে না। প্লিজ মেঘা, এবার একটু হাস। আমাদের সাথে বিয়েটা এনজয় কর। সেই কতদিন ধরে ভাইয়ার বিয়ের অপেক্ষায় আছি। এখন এই কারেন্ট মোমেন্টে এসে সবকিছুতে জল ঢেলে দিবি? আমি তো অর্ধেক জল ঢেলেছি, বাকিটা তুই উপর করে ঢেলে দিচ্ছিস। বিয়েটা কেমন মরা মরা লাগছে। একটু তরতাজা এনজয় না হলে চলে? তুই এনজয় কর। তোকে ছাড়া ভালো লাগছে না, কান্না পাচ্ছে আমার, বিশ্বাস কর। আই মেঘা, এবার একটু নর্মাল হ মা আমার। আমার পা ঠিক থাকলে তোকে এতক্ষণে নাচিয়ে ছাড়তাম, কিন্তু আমি তো ঠিক নেই, নিচে নাচতে পারবো না। তোকে কি করে নাচাবো? মেঘা মৃদু হাসত। সাফা চট করে হেসে বলল, এই তো, তুই হাসলে আদ্র ভাইয়া যেন কি বলে, একদম আমার মেঘবড়ি। চল আদ্র ভাইয়ের মেঘবড়ি, এবার নাচের স্টেপগুলো শেষবারের মতো মিলিয়ে নে। কালকে পারফর্ম করতে হবে তো। তুই নাচবি? পায়ের অবস্থা তো ভালো হয়নি এখনো, পারফর্ম করতে পারবি? আমি বাদ, তুই তো আছিস। আমি একা? আচ্ছা, আদ্র ভাই কোথায়? বেরিয়েছে বোধহয়। মেল পার্টনার লাগবে বুঝলি, তুইও তো নেই, ভাইয়াকে নাচাবো কাল। সাফা চোখ বড় করে চমকে বলল, ভাইয়া আর নাচ? হয়েছে, এসব চিন্তা বাদ দে। শুধুমাত্র বাড়ির ছেলে হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু প্রফেসর আদ্রিয়ান কাবির আদ্র, সে কিনা নাচবে? হুম, সিরিয়াসলি? ভাইয়াকে চিনিস না? ওই মহাশয়ের রূপ একেবারে এক এক রকম। তবে নাচনী রূপ তার ডিকশনারিতে আছে বলে মনে হয় না আমার। ভাইয়ার কথা ছাড়। ছাড়বো না। ভাইয়াকে নাচিয়ে তবেই ছাড়বো। আর ইউ শিওর? 100%। বাজি লাগাবি? চল বাজি লাগাই। আচ্ছা, আদ্র ভাইকে যদি নাচাতে পারি, তাহলে আগামী 1 সপ্তাহ তুই চকলেট ছুঁয়েও দেখতে পারবি না। ওকে। আর যদি হেরে যাস, তাহলে আগামী 1 সপ্তাহ আমাকে আনলিমিটেড চকলেট খাওয়াতে হবে। আনলিমিটেড মানে আনলিমিটেড, যত খুশি তত, বাধাও দিতে পারবি না বলে রাখলাম। ওকে, ডান। সাবা সাক্ষী। রাতটুকু পেরিয়েছে কোনো রকমে। এ রাতে রৌদ্র বাড়ি ফেলেনি। সেই দুপুরের পর ঘর থেকে নেমেই বেরিয়ে গেছে।
আর ফেরেনি, ফোন বন্ধ, খোঁজ পাওয়া যায়নি। বিয়ে বাড়িতে ছেলেকে নিয়ে মন খুলে হতাশ হতেও পারছেন না রুবিনা কাবির। তিনি ব্যতীত কেউই তেমন চিন্তায় নেই, কেননা রুদ্রকে সবার চেনা। ও ছেলে আগেও বাড়িতে থাকতোই বা করাত। এক রাত বাড়িতে থাকলেও সপ্তাহের বাকি 6টা রাত থাকতো বাইরে। এই বেঘুরে ব্যাপুরা ছেলেকে নিয়ে যত চিন্তায় সব রুবিনা কাবিরের। মা তো, মায়ের মনে সর্বদা খচখচানি রয়েই যায়। আজ এই দিনটায় সকলের ব্যস্ততা, শত পেরেশানি। আজ ছোটাছুটি শুরু হয়েছে এদিক ওদিক। বিকেলের দিকে কিছু ঝামেলা চুকিয়ে ফ্রেশ হয়ে নিল আদ্র। নিচে নেমে রুবিনা কাবিরকে খুঁজে পাওয়া গেল না। তাকে খুঁজতে খুঁজতে ঘরে ঢুকলো আদ্র। বাবা মায়ের দরজায় টোকা মেরে ঘরে ঢুকলো। আলমারি থেকে কাপড় বের করছেন রুবিনা কাবির। মুখ কালো তার। আদ্র এগিয়ে বলল, আম্মু তুমি রুমে, আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ঝাই ঝাই করে বললেন রুবিনা কাবির, কি দরকার আমার সাথে? আম্মুর কণ্ঠ তিরিক্ষে দেখে কপাল কুঁচকায় আদ্র। শুধুই কারণ। কি হয়েছে আম্মু? কি আবার হবে? এ বাড়িতে আমিই তো আলাদা, আমার চিন্তাধারা আলাদা। কারো যাকে নিয়ে কোনো চিন্তা নেই, মাথা ব্যথা নেই, তাকে ঘিরে আমার সব চিন্তা। কাল থেকে যে রৌদ্র বাড়ি ফেরেনি, এবারের কারোর খেয়াল আছে? বিয়েতে মজেছে সকলে, আমার ছেলেটা বাড়িতে নেই, ফোন বন্ধ, কোথায় আছে না আছে কারোর জানার বিন্দুমাত্র চেষ্টা নেই। কোনো চিন্তা নেই আমার ছেলেকে নিয়ে। আমি তো মা, সবার মতো কই হতে পারলাম আমি? ঠিকই তো ওর চিন্তা কুড়ে করে খাচ্ছে আমায়। আদ্র দীর্ঘশ্বাস ফেলে। এটাই ধারণা ছিল ওর। এজন্য পরিস্থিতি বোঝার তাগিদে রুবিনা কাবিরকে খুঁজেছিল সে। আদ্র এগিয়ে এসে আম্মুকে টেনে খাটে বসালো। নিচে বসলো সামনাসামনি। আম্মুর হাত দুটো ধরে বোঝানোর স্বরে বলল, তুমি রুডিকে চেনো না? ও কেমন জানো না? আজ নতুন দেখছো ওকে, নাকি নতুন করে আবিষ্কার করছো? রৌদ্র বদলেছে। কোথায় বদলেছে? বদলেছে তো, শুধু বদল দেখাচ্ছে না। ওই মেয়েটা যদি এ বাড়িতে না থাকতো, তাহলে এত সব কিছু হতো না। যা হচ্ছে সব ওর জন্যই হচ্ছে। ওর জন্য রৌদ্র থাকছে না এ বাড়িতে, আর ওর জন্যই আবার ফিরে যাবে রৌদ্র। ও না থাকলে আর ফিরতো না, কিচ্ছু হতো না এসব। এখানে মেঘকে জড়াচ্ছ কেন? জড়াবো না তো কি করব? ওই মেয়েকেই মাথায় তুলে রেখেছিস সকলে, আর আমার ছেলেকে পায়ে ঠেলছিস ওর জন্যই। ওকে দেখলেই রুদ্র রেগে যায়। ওকে কিন্তু রুডিয়ে এনে ফেলেছিল, তাই বলে এখন ওকে আটকে রাখবি তোরা? ওকে তাড়িয়ে দেন এ বাড়ি থেকে, যেতে দে ওকে। চলে তো যাবেই, তাহলে সময় নষ্ট করছিস কেন? পাঠিয়ে দে ওকে। আর তোর ভাইকে আটকা। কেউ গুরুত্ব দিচ্ছে না এই নিয়ে, শুনছে না আমার কথা। সময় আসেনি এখনো, আর সেও আসেনি ওকে নিতে। সময় আসলে সে এসে নিয়ে যাবে ওকে। তখন তোমার ছেলে কি করে তাই দেখব। আর একটা কথা বলি আম্মু, তোমার ছেলে বদলেছে ঠিকই, বদল দেখাচ্ছে না এটাও ঠিক। ও যতক্ষণ না বদল দেখাচ্ছে, ততক্ষণ ওর বদল এবারের কেউ নজরে নেবে না। তোমার ছেলেকে ধরা দিতে হবে আগে। ধরা পড়ে গেলে ওকে নিয়ে এভাবে চিন্তা করতে হবে না তোমায়। কি ভেবেছো তুমি? আমরা আমরা সবাই অন্ধ, কিছু বুঝি না? তোমার ছেলে আর আমি এক নারীতে যুক্ত ছিলাম। তোমার ছেলেকে আমি হাড়ে হাড়ে চিনি। একটা কথা মিলিয়ে নিও, তোমার ছেলে কোথাও যাবে না। আর দেখে নিও, সে যাবে না, আর যেতেও দেবে না অন্য কাউকে। নিজের জিনিসের প্রতি আর একটু টান আসুক, সে নিচেই আটকে যাবে, আর আটকাবেও। তুমি বেকার বেকার চিন্তা করছো, ওকে নিয়ে চিন্তা বাদ দাও। সুতোয় টান পড়লে ও নিজেই চলে আসবে। কাল থেকে তো ফেরেনি, এখন বিকেল গড়িয়েছে, দেখো হয়তো আসছে তোমার ছেলে। রবিনা কাবির বেশি গভীরে বুঝলেন না। ঝাপসা চোখে পানি ঝরার আগে দু হাতের পিঠে চোখ মুছলেন। আদ্র কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল। সন্ধ্যার আধার নেমে আসছে চারিদিকে, ঘনীভূত হচ্ছে আশপাশ। আজ বাড়ি ভরপুর, বাকি সব অতিথিদের আগমন ঘটেছে আজ। বিয়ের আমেজে উন্মাত্তাল কাবির ম্যানশন। গার্ডেনে হলুদের জন্য আয়োজন করা হয়েছে। হুড়োহুড়ি পড়েছে পুরো বাড়িতে। এক একজন এক এক দিকে ছুটছে। শুভ্র, আদ্র ওরা অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে বাইরে। মেয়েদের তৈরি হওয়া হয়নি এখনো। হলুদের জন্য ড্রেস আপে আলাদা থিম ধার্য করা হয়েছিল। মেয়েদের কাঁচা সবুজ রঙের শাড়ি, আর শুভ্র ব্যতীত ছেলেদের একই রঙের পাঞ্জাবি। মোটামুটি সবার তৈরি হওয়া শেষ। টুকটুকির জন্য মেঘার লেট হয়েছে নিচে নামতে। এদিকে ওর অপেক্ষায় থাকতে থাকতে মেঘার ফোনে কল আসলো। ফোন রিসিভ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সে। ওর কথা বলার মাঝে টুকটুকির রেডি হওয়ার ডান নিজের হয়েছে। আর এক মুহূর্ত অপেক্ষা করেনি ওই মেয়ে। মেঘা যে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে, এটা বেমালুম ভুলে গিয়ে ওকে ফেলেই নিচে নামলো হুড়মুড়িয়ে। বাড়ির সবাই এখন গার্ডেনে। মেঘার ফোনে কথা শেষ হতে হতেই মিনিট 20 পেরিয়েছে। ঘরে গিয়ে দেখে টুকটুকি ওকে একা ফেলে চলে গেছে নিচে। ঘরে এদিক ওদিক চোখ বুলিয়ে দুদিকে মাথা নাড়ালো মেঘা। বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়ালো আবার। নিজেকে সম্পূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। মেঘা উজ্জ্বল ফর্সা, টুকটুকে তার গায়ের রং। সাজগোজ করেনি সেভাবে, হালকা সেজেছে।
কাঁচা সবুজ রঙের শাড়িটা মেয়েটার শুভ্র সমুজ্জ্বল শরীরে মাখনের ন্যায় মিশে গেছে। মাঝ বরাবর সিথি করে চুল খোলা, সিথিতে একখানা চিকন কটু টিকলি ব্যতীত অন্য অলংকার নেই পরনে। গর্জিয়াসে বেমানান হলেও মেঘার হালকা সাজগোজ এটাই মানানসই। ঠোঁটে একটু গোলাপি ঠোঁট রঞ্জক, চোখে কাজল পরে না মেঘা, আজ একটু পড়েছে চিকন করে, এই তার সাজগোজ। অমায়িক সুন্দর মেয়েটাকে এতেই শুভ্র লাগছে বড্ড। একেবারে অনিন্দিত সুন্দর কাঞ্চন প্রভা অপরূপা। মেঘা নিজেকে দেখে নিয়ে মুচকি হাসল। পর মুহূর্তে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলল। খোলা চুলে মানাচ্ছে না বোধ হয়, সম্পূর্ণ শরীর তো চুল দিয়েই ঢেকে গেছে। হাঁটু ছাড়িয়ে ঢেউ খাচ্ছে দীঘল কেশ গুচ্ছ। মেঘা কি একটা ভেবে চুলগুলো পেঁচিয়ে নিল, বাঁধল একটা আলতো খোপা। মুক্ত কেশের আলগা খোপাটা আলগোছে স্থান পেল গলদেশের নিকট। একটা কাটা আটকালো খোপাটায়। আলগা খোপার বাঁধন ছিঁড়ে একটু একটু খুচরো চুল নেমেছে কপালের পাশ গলিয়ে গ্রীবা নিড়ে। এবার ঠিক লাগছে, গরমে ওভাবে চুল খুলে রাখাটা দায় হয়ে পড়বে। মেঘা শেষবার পরিমার্জিত হয়ে নিজেকে দেখল, অতঃপর তড়িঘড়ি করে বেরোলো বাইরে। সিঁড়ির দিকে এগোনোর পথে করিডোরের শেষ প্রান্তে মুখোমুখি রুটবিক্ষাপী রৌদ্র উঠছিল উপরে। কালকের পর এই এখন বাড়ি ফিরল, অবস্থা কালকের ন্যায়। শরীরটা খানিক এলোমেলো, অগোছালো চুল, মুখ শুকনো। মেঘার সাথে শুরুতে চোখোচোখি হলো তার। সেকেন্ড কয়েক মেঘা মুহূর্ত রাখল দৃষ্টি, পরক্ষণে দৃষ্টি নামালো। তবে রৌদ্রের মাঝে ক্ষণিকের পরিবর্তনও দেখা গেল না, আর না পলক পড়ল আখি দয়ে। হিম দৃষ্টিতে তাকিয়ে রইল সে। দেখে মনে হয় অনুভূতিহীন হয়ে তাকিয়ে আছে, তবে তা বোধহয় নয়। আকুল অনুভূতিতে তাকিয়ে আছে একজোড়া স্তব্ধ দৃষ্টি। মেঘা নীরবে পাশ কাটিয়ে পা এগোতে গেলে রৌদ্র ডাকলো খানিক, এই শোন। মেঘা দাঁড়ায়, ফিরে চায় লোকটার দিকে। রৌদ্রের চাহনিতে পরিবর্তন নেই। ঘাড় বাঁকিয়ে আবার তাকায় মেঘার দিকে, চেয়ে থেকে সময় পার করে বলে, শাড়ি পরতে কে বলেছে তোকে? মুখ কুচকে উত্তর করলো মেঘা, কে আবার বলবে, ইচ্ছে হয়েছে তাই পড়েছি। যা ইচ্ছে তাই করবি? করব। রৌদ্র বোধ হয় রাগল না, মুখে মুখে তর্ক করার জন্য এতক্ষণে রেগে যাওয়ার কথা। তবে হিতে বিপরীত, শীতল চোখে চেয়েই এক পা এগোলো মেঘার দিকে। হাত বাড়িয়ে টান মেরে খোপার কাঁটাটা খুলে দিল। ঝরঝরে করে মেঘ কন্যার মেঘ বরণ চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ল ছিপছিপে শরীরের দোল খেয়ে। মেঘা অগত্যায় বিরক্ত হলো, চোখ কুচকে তাকালো। ধীর স্বরে বলল রৌদ্র, ইটস মাই চয়েস, যা এখন। শুভ্রর গায়ে মুখে হলুদ ছোঁয়ানো হয়েছে আলতো করে। স্টেজে বসে আছে সে। মেঘা সেই তখন থেকে আদ্রকে খুঁজছে, অবশেষে খুঁজে পাওয়া গেল তাকে। গেট পেরিয়ে কানে ফোন গুজে কথা বলতে বলতে ভেতরে আসছে আদ্র। মেঘা চিকচিক করে উঠল, একগাল হেসে শাড়ির কুচি সামলে তেড়ে গেল আদ্রের দিকে। মুখোমুখি দাঁড়াতে পা থামালো আদ্র। ফোনে কথা শেষ করে কান থেকে ফোন নামালো। মেঘাকে আগাগোড়া পরখ করে ভ্রু নাচিয়ে বোঝালো, কি হয়েছে? মেঘা আমতামতা করল, একটা আবদার করব, রাখবে? কি? উইল ইউ বি মাই ডান্স পার্টনার? প্লিজ ভাইয়া, শুধু একটা বার। আদ্র বুঝে উঠে রাগ দেখিয়ে বলল, কিসে নাচানাচি? কোনো নাচগান হবে না, যেমন চলছে তেমনই থাক। না ভাইয়া, তুমি বুঝতে পারছো না, নাচ গান না হলে বিয়ে বাড়ির কোনো ফিলিংস আসে নাকি? কেমন তেজপাতা হয়ে আছে সব অ্যারেঞ্জমেন্ট। হোক, যা এখান থেকে। এতগুলো মানুষের সামনে নাচবি তুই? তুমি সহ? আমি ওসবই নেই। ভাইয়া প্লিজ দেখো, টুকটুকি আমার সাথে বাজি ধরেছে। তুমি আমার সাথে পারফর্ম করলে ও আগামী এক সপ্তাহ চকলেট ছুঁয়েও দেখবে না। আর এমনিতেও মুড খারাপ দুদিন থেকে, একটু মুডে আসতে চাইছে, প্লিজ না করো না। মেঘার কথা শেষ হতেই সিরাতের আগমন। পেছন থেকে বলে উঠল সে, মেয়েটা কত করে বলছে, শুনছিস না কেন? আশপাশ চেয়ে দেখতো, এটা কোন দিক দিয়ে বিয়ে বাড়ি মনে হচ্ছে? বিয়ে বাড়িতে একটু নাচ গান না হলে চলে? কে আছে তোরা ছাড়া? আরেকটা তো পা মুচকে বসে আছে, ও থাকলে মেঘা তোকে জোর করতো একটা পারফর্ম করেই দেখা। আদ্র অবিশ্বাসে বলল চকিতে, আপু তুমিও? সিরাত একই মিটিমিটি হেসে বাড়ির সদরের দিকে চোখ ইশারা করে বলে, আমিও। ইশারা অনুযায়ী সামনে তাকাতে রৌদ্রকে দেখলো আদ্র। বাড়ি থেকে সবাই বেরিয়েছে, সে শটান হয়ে গার্ডেনের দিকে এগোচ্ছে। আদ্র এক পলক চেয়েই পরক্ষণে মৃদু হাসলো উষ্ঠ পিষে। সিরাতের দিকে চাইতে আবারও হাসলো দুই ভাই বোন। আদ্র গলা খাকারে দিয়ে এক মুহূর্ত না ভেবে বলল সাই দিয়ে, চল মেঘ, নেচে দেখাই সবাইকে আর সাথে কাউকে। মেঘা হকচকিয়ে গেল। যে ছেলে এতক্ষণ খুঁট গেড়েছিল সে এখন এক কথায় রাজি হয়ে গেল।
এমনকি মেঘার হাত টেনে স্টেজের দিকে এগুলো পর্যন্ত। মেঘা যেতে যেতে বলল সন্ধিহান হয়ে, ভাইয়া তোমাকে কি ভূত ধরলো? হঠাৎ রাজি হয়ে গেলে যে? অন্যের মাথায় ভূত চাপাবো এবার, চল। পেছন থেকে চেঁচিয়ে বলল সিরাত, আমি গান চালিয়ে দিচ্ছি, তোরা যা। শুভ্রের ইশারায় স্টেজে উঠেছে রৌদ্র। হাসার চেষ্টা করে টুকটাক কথা বলল, এখনই বেরিয়ে যাবে আবার। বিয়েবাড়িতে অনেকের চোখ এখন রৌদ্রের দিকে, এক একজন এক এক দৃষ্টিতে তাকাচ্ছে। যদিও তারা মেহমান, কানাঘুষা করছে হয়তো। রৌদ্র এখানে থাকলে একটা বিপত্তি বাঁধিয়ে ফেলবে নিশ্চিত। 5 বছর আগে এইরকমই একটা বিয়ের অনুষ্ঠানে বিপত্তি বাঁধানোর জন্য তোফায়েল কাবির ছেলের গায়ে হাত তুলেছিলেন পুরো বাড়ির সবার সামনে। রৌদ্র ভুলেনি, আর এখন সেরকম কিছু হোক সেটা চায় না ও। আর না সবার সামনে নিজেকে বাধ্য প্রমাণ করতে চায়। শুভ্র ওকে আটকানোর চেষ্টা করেও পারল না। কোনো দিকে না তাকিয়ে স্টেজ থেকে নেমে পকেট থেকে ফোন বের করতে করতে বাইরের দিকে এগোলো রৌদ্র। অমনি পথে বাধা হয়ে দাঁড়ালো সিরাত। অলরেডি সাউন্ড বক্সে গান চালিয়ে দিয়েছে। গান চালানোর সাথে সাথে সমস্বরে একটা চিৎকার ভেসে আসলো স্টেজের দিক থেকে। রৌদ্রর পাত্তা না দিলেও সিরাতের মুখোমুখি হয়েই থমকালো। মেয়েকে হেসে বলল সিরাত, রৌদ্র কোথায় যাচ্ছিস আজ এই মুহূর্তে? গানের আওয়াজে বিরক্ত হলো রৌদ্র। খিটখিটে স্বরে বলল, বেরোচ্ছি আমি। আরে যাচ্ছিসটা কোথায়? আচ্ছা যা, পরে কথা বলছি। আজ ওর মেঘার পারফর্ম শুরু হয়ে গেছে মেবি, আমি যাই ওদিকটায়। সিরাত এক মুহূর্ত সময় পার করলো না। রৌদ্রের কপাল গুটিয়ে আসলো আপনা আপনি। কান খাড়া করলো, বোঝার চেষ্টা করলো কথাটার অর্থ। গানের তালে সবার চেঁচামেচি শুনে পথ পাল্টে পা ঘুরিয়ে আবার স্টেজের দিকে এগুলো সে। সাউন্ড বক্সে ফুল সাউন্ডে গান বাজছে। अंदर कितनी गरम है, बाहर कितनी सर्दी है, तूने बेदर्दी मेरी हालत कैसे काटी है, दिल में बसा ले अपना बना ले, यूं ना बदला मेरी ओ जहान, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा হিরো নাম্বার 1। স্টেজে দুজন নৃত্যরত। আদ্রের জীবনে প্রথম পারফরম্যান্স। জীবনে এর আগে নাচেনি কখনো। মেঘাও আচমকা এমন গানের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। সিরাত কি চালালো এটা? এক পর্যায়ে নিজেকে সামলে আদ্রকে টেনে নিয়েছে নিজের দিকে। গানের সাথে হাত মিলিয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছে সকলে। এতক্ষণে আমেজ লেগেছে। সাফা আর শুভ্র আদ্রকে দেখে চরম অবাক, সাথে বাড়ির বাকিরা সবাই। একমাত্র ক্ষুব্ধ রুদ্র সকলের পেছনে দাঁড়িয়ে সে চেয়ে আছে অগ্নিদৃষ্টিতে। এতক্ষণে মুঠোফোনটার দফা রফা হয়ে গেছে হাতের মুঠোয়। নাচের স্টেজের সাথে নিজের ভাই আর মেঘার মুখে উপচে পড়া হাসির ভিড়ে তরতরিয়ে রাগ বাড়ল আরো। শক্ত থেকে শক্ততর হলো চোয়াল। বিড়বিড় করলো দন্ত পিষে, ইভারা, আই ডোন্ট স্পেয়ার ইউ ইডিয়েট। ক্রোধে উষ্ঠ দংশন করে নিজেকে এক মুহূর্ত সামনে নিলেও পরক্ষণে আর পারল না। স্টেপ মেলাতে গিয়ে এক পর্যায়ে আদ্র মেঘার হাত ধরতে আর সংযত রইল না বেপরোয়া রুদ্র। চোয়াল খিচে সবাইকে উপেক্ষা করে দম্ভ ভরে পা চালিয়ে তেড়ে গেল স্টেজের দিকে। আদ্র মেঘাকে ঘুরিয়ে আবারও নিজের দখলে নেওয়ার আগে মেঘাকে টেনে ধরল রুদ্র। হ্যাচকা টানে এনে ফেলল আপন সন্নিকটে। মেঘা হুবড়ি খেয়ে রৌদ্রের বুকে এসে আছড়ে পড়ল। নিমিষে ভরকালো সকলে। আদ্র ঝাড়া মেরে এক পাশে দাঁড়ালো। চমকানোর অভিব্যক্তি প্রকাশ করলো নিজের মাঝেও। বন্ধ হলো গান। সব থেমে স্তব্ধ হলো পুরো গার্ডেন। মেঘা ভয় গেলে মুখ তুলতে রৌদ্র ক্রোধিত চাপা অনলে থমকালো, ইউ ইডিয়েট, তেরা হিরো ইধার হ্যাঁ। এই পর্যন্ত ছিল আসবো ফিরে আবার উপন্যাসের 14 নম্বর পর্ব। আসবো ফিরে আবারও লেখনীতে সুরভি আক্তার। বোনাস পর্ব। প্রকম্পিত হয় মেঘা। রৌদ্রকে আকস্মিক এভাবে দেখে ঝটকা খায়, ছ্যাদ করে ওঠে বক্ষস্থল। অগ্নিমূর্তি ধারণ করেছে রৌদ্র। চোয়াল বিবচ্ছনী রেট। এক হাতে মেঘার বাম হাত পেছনের কোমরের সাথে মুচড়ে ধরে অন্য হাতে মেঘার কোমর আঁকড়ে ধরেছে রৌদ্র। মেয়েটাকে লেপ্টে মিশিয়ে ফেলেছে নিজের সাথে। আশপাশ অবলোকনের প্রয়োজন বোধ করল না সে। সবার ড্যাব ড্যাপের চাহনি এখন দুজনের দিকে। তৌসিফ কাবির পরিস্থিতি বুঝে গলা ছেড়ে সরে গেলেন জায়গা ত্যাগ করে। তোফায়েল কাবির ভাগ্যে সেখানে নেই। রুবিনা কাবির অস্ফুটন্তে বললেন আশপাশ তাকিয়ে, কি হচ্ছেটা কি রুদ্র? রৌদ্র শুনেও শুনল না। মাথা ঝুঁকিয়ে দৃষ্টি গেড়ে রইল মেঘার দিকে। আগ্নেয়গিরির নিয়ে প্রজ্বলিত দৃষ্টি তার। মেঘা ইঞ্চি পরিমাণ নড়তে পারছে না পিষ্ট হয়ে। ছটফট করতে পারল না সে। ফনাবিহীন ফুস করে উঠল শুধু। রৌদ্র ওর দিকে তাকিয়ে এক মুহূর্ত পর সবাইকে অধিক তাজ্জব বানিয়ে হুঙ্কার ছাড়ল, গান থামলো কেন, বাঁচাও। স্তম্ভিত হলো সকলে। অবিশ্বাসে বৃহৎ নয়নে চাইল একাধিক দৃষ্টি। আদ্র উষ্ঠ পিষে নেমে আসলো স্টেজ হতে। প্ল্যান মোতাবেক গার্ডেনের উজ্জ্বল কিছু লাইট নিমিষে নিভে গেল ধপ করে। ঝিরিঝিরি একটা
ঝাড়বাতির ন্যায় রং বেরঙের ফেরি লাইট জ্বলে উঠল সব আলো নিভিতেই। উজ্জ্বল থেকে রঙিন হলো চারপাশ। অস্পষ্ট হয়ে এলো পুরো গার্ডেন। রৌদ্র যেভাবে শক্ত করে মেঘার কোমর জড়িয়ে নিয়েছিল, সেই অবস্থার পরিবর্তন আনলো একটু। হাত আলগা করে আলতো করে কোমর পেঁচিয়ে নিল ডান হাতে। তীর তীর করে কেঁপে উঠল মেঘা। এবার নড়ে চড়ে উঠল, ছটফট করলো দৃষ্টি রেখেই। কি আজব, চোখ সরাতে পারছে না কেন? রৌদ্রের রাগের তোপে রক্তবর্ণ ধারণ করা মাদকীয় দৃষ্টি থেকে শত কষ্টতেও চোখ সরিয়ে নিতে পারল না মেঘা। রৌদ্র এক হাতে ওর কোমর জড়িয়ে খানিকটা উঁচু করলো ওকে, শূন্যে ভাসিয়ে পর মুহূর্তে মেঘাকে দাঁড় করালো নিজের দুপায়ের পিঠের উপর। এর মধ্যে ধীর ধ্বনিতে বেঁচে উঠল নতুন একটা সুর। রাত বাঞ্চার সিহে কালে খাঞ্চার সিহে, তেরে সিনে কিলা মেরে আন্ধার বিহে, তু হাওয়া দে এসে তু মেরা তঞ্জিলে। এটা একটা হিন্দি গান, আমি কবিতার মতো পড়েছি, খুব সরি। গান বাজতেই পরিস্থিতি থমকে গেল আরো বেশি। মেঘা শিউরে উঠে পেঁচাতে চাইল, পারল না। রৌদ্র আবার ওকে টেনে নিয়ে খুব কাছাকাছি এনে বুকের সাথে মিশিয়ে দাঁড় করালো। তীব্র অধিকার বোধে আবারও কোমর জড়িয়ে নিল শক্ত করে। মেঘা এবার আর তাকিয়ে থাকতে পারল না। ছটফট হৃদয়ে আলোড়নে এক ঝটকায় নামিয়ে নিল দৃষ্টিচোকল। অমনি উষ্ঠপুটে দাঁত বসিয়ে ফিচল হাসল রৌদ্র। মেঘার নির্বিকারত্ব দেখে রৌদ্র নিজেই ওর বাম হাতটা তুলে রাখলো নিজের কাঁধের নিকট। অতঃপর নিজের বাম হাতের ব্যান্ডেজ সমেত মেঘার ডান হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল চেপে ধরল। গান চলতে কেঁপে কেঁপে মৃদু সাউন্ডে, জ্বালা তেরে সাং জ্বালা তেরে মোহে আঙ্গ লাগা তেরে, মে তো তেরি জাগানিয়া তো জাগা লাগা তেরে। রৌদ্র মেঘা সমেত পা বাড়িয়ে মৃদুমন্ত মুভমেন্ট করতেই এবার আর স্থির থাকলো না মেঘা। ঢোক গেল প্রথমে। জোরালো হৃদস্পন্দনের বিপরীতে শরীরের কম্পন রুখে নিল খুব কসরতে। দাঁত চেপে রাগ প্রকাশ করলো রৌদ্রের কাঁধ খামছে। ছাড়ুন অসভ্য লোক, সবাই দেখছে। তদমধ্যে টানানো স্বরে ধমকালো রৌদ্র। দেখুক, এতক্ষণ ধরে পরপুরুষের সাথে কোমর তুলিয়ে নাচছিলি, তাতেও দেখছিল সবাই। ফের বেয়াদবির জন্য তোর গাল বরাবর এখনো অবধি থাপ্পড় বসেনি, এটা তোর গুড লাক। কথাটুকু শেষ করে ঠোঁট চওড়াও করলো সে। আচানক চটপটে পদক্ষেপে মিউজিকের সাথে তাল মিলিয়ে মেঘাকে ঘুরিয়ে স্পিন করে নিজের সাথে ছাড়িয়ে দূরত্ব বাড়াল। মেঘা মাথা চড়কে হকচক্ষে যাওয়া মাত্রই আবারও এক ঝটকায় কবজিতে টান মেরে ওকে এনে ফেলল নিজের বুকের মাঝে। ফের আগের নে কোমর জড়িয়ে মৃদুমন্ত মিউজিকে তাল মেলাতে লাগালো নিজে থেকেই। মেঘা আহমক, তাজ্জব। এতগুলো লোকের ভিড়ে রৌদ্রের সাথে এভাবে নিজেকে আবিষ্কার করতেই বক্ষস্থল কেঁপে উঠল। নমনীয় হৃদযন্ত্রে শুরু হলো তোলপাড়। সবাই খুব মনোযোগে দেখছে ওদের সুশৃঙ্খল যুগল নৃত্য। বাতাস বইছে একটু একটু। মেঘার হাঁটু ছড়ানো চুলগুলো উঠছে অবাধ্যভাবে। রৌদ্রের গরম শ্বাস নিজের উপর অনুভব করছে সে। শক্তি খুইয়ে আসছে আপনা আপনি। কণ্ঠনালীতে কথা ফুটছে না। শাড়ির ভাঁজে গড়বড় অনুভব হতেই সম্বিতে ফিরল মেঘা। কুচি নেমে গেছে নিচের দিকে, পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। হকচকিয়ে উচ্চারণ করলো মেয়েটা, আমার আমার শাড়িতে প্রবলেম হচ্ছে, ছাড়ুন প্লিজ। হোক প্রবলেম, এতক্ষণ প্রবলেম হয়নি, এখন আমার ধারে এসেই প্রবলেম শুরু হয়ে গেল। রৌদ্রের জিদ্দি স্বরে মিনমিন করলো মেঘা, সত্যি বলছি, কুচি খুলে যাচ্ছে, অকওয়ার্ড সিচুয়েশন পড়ে যাবো, এক্ষুনি ঠিক করতে হবে। রৌদ্র নির্বিকার মেঘাকে রাউন্ড করে ঘুরিয়ে পেছনের দিকে ঝুঁকিয়ে দিল সে। পরক্ষণে আবার আগলে নিল। চোখ জোড়া এখনো চলন্ত। মেঘা বেশি সমস্যা অনুভব করে এবার আগত স্বরে বের করলো, রৌদ্র প্লিজ, কুচি এলোমেলো হয়ে গেছে, আমার শাড়ি খুলে যাবে, সবাই দেখছে, আই ফিল আনকমফোর্টেবল, প্লিজ ছেড়ে দিন, আমি রুমে যাবো। তৎক্ষণাৎ থমকায় রৌদ্র, থমকায় ব্যাপুরা হৃদস্পন্দন, জ্বলন্ত দৃষ্টিচোকল। মেঘার মিনতি ভরা দৃষ্টিজোড়ার দিকে তাকায় অদ্ভুত ভাবে, শুধুই আচমকাই। কি বললি? আমি রুমে যাব, ছেড়ে দিন প্লিজ। তার আগে কি বললি? কুচি এলোমেলো হয়ে গেছে। ইডিয়েট, থাপ্পড় খাবি, আমাকে কি বলে রাখলি? মিনমিন করে মেঘা। রৌদ্র, আবার বল। রৌদ্র। রৌদ্র চোখ বুঝে নেয়, ঝুঁকে এসে বলে ঠুক গেলে, এবার বল রৌদ্র প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে চলুন। মেঘা আবার বিরক্ত হলো। এতক্ষণ সবার সম্মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও আর পারল না। দাঁত খিঁচুনি দিয়ে রৌদ্রকে দুহাতে ঠেলার কসরত করলো। সহসা হেসে সে বলল, রৌদ্র বিলিভ মি, এভাবে একবার বলে দেখ, আই প্রমিস এক মুহূর্ত অপেক্ষা করাবো না, তোকে আমি নিজেই নিয়ে যাবো এখান থেকে। বরফের ন্যায় ঠান্ডা আর ধারালো তার স্বর, বিপরীতে তরতরে স্বরে গর্জালো মেঘা। রায়নু মুখ্য, ছাড়ুন আমায়, অনেকক্ষণ ধরে সহ্য করছি, অসভ্যতম শুরু করছেন সবার সামনে, তামাশা বন্ধ করুন, দূরে চলুন আমার থেকে।
রৌদ্র চিবিয়ে বলল প্রতি উত্তরে, ইডিয়েট, অসভ্যতা আমি করছি আর তুই পরপুরুষের সাথে নেচে বেরিয়ে সভ্যতা দেখাচ্ছিস আমায়? ঘরে চল এবার, কত নাচতে পারিস আমিও দেখবো আজ। লেটস গো সানি। মেঘাকে ছাড়ালো জড়ানো থেকে, চেপে ধরলো বাম হাতের কবজি। হিড়হিড়িয়ে টানতে গেলে পায়ে কুচি জড়িয়ে সম্পূর্ণ কুচিটাই খুলে গেল। ধক করে উঠল মেঘা। দ্রুত অন্য হাতে কুচি মাথা চেপে ধরলো উদরের সাথে। বাম হাত ছাড়াতে ঝটকা মারলো। ভরকানো গলায় তেতে উঠল এবেলায়, আর ইউ ম্যাড? ছাড়ুন আমায়। সহজ কথা বোঝেন না কেন আপনি? পরিস্থিতি আচমকা বদলে যেতে গান থামলো আবার। আলোগুলো জ্বলে উঠল পুনরায়। হকচকিয়ে গেল সকলে। রৌদ্র পিছু ফিরে তাকাতেই মেঘার অবস্থা বুঝতে বাকি রইল না। শাড়ি পুরো এলোমেলো এতক্ষণে। পাতলা আঁচল বেঁধে ফর্সা উদর আধো লক্ষণীয়। এতগুলো মানুষের সামনে মেঘার এই এলোমেলো দশা দেখে কিরমির করে রৌদ্র। পিছিয়ে হুট করে মেঘাকে পাচাকোলা করে তুলে নিল সে। কুচি চেপে ধরে ভ্যাবাচাকা খায় মেঘা। আপনা আপনি অপর হাত উঠে যায় রৌদ্রের কাঁধ জড়িয়ে। নড়ে চড়ে আশপাশ আর চোখে নজরে নিয়ে বলে, লিমিট ক্রস করে ফেলেছেন, এবার নামিয়ে দিন আমায়। শাট আপ ইডিয়েট, আর একটা কথা বললে ঠোঁট সেলাই করে দেব তোর। পা বাড়াতে ছটফট করে হাত পা ছোড়াছুড়ি করে চেঁচালো মেঘা, ভাইয়া এই রাইনো মুখটাকে আটকাও। উপস্থিত সকলে হতভম্ব হয়েছে। দেখা ব্যতীত জোর গলায় কিছু বলার নেই কারোর। ঠোঁট চেপে হাসছে কিছু মুখ, নতবা কানাকানি করছে ফুসফুস করে। রৌদ্র গটগট পা বাড়িয়ে এগুলো বাড়ির দিকে। বাধা প্রদান করল না কেউ। রুবিনা কাবির হতবাক অবস্থায় ছেলের পেছনে অগ্রসর হতে গেলে সিরাত পথ রোধ করে দাঁড়ালো। আম্মু, তুমি কোথায় যাচ্ছ? রৌদ্র ওই মেয়েটাকে ওভাবে নিয়ে যাচ্ছে কেন? আবার ওকে মারলে? মারুক, ও নিজে মারবে আবার নিজে মলম লাগাবে। সবে তো শুরু তোমার ছেলে তরপানো। তোমাকে ভাবতে হবে না এসব নিয়ে, তুমি আমার সাথে এসো। বাড়ির ভেতরটা এই মুহূর্তে ফাঁকা। রৌদ্র মেঘাকে নিয়ে সোজা সিঁড়ি ঢেঙিয়ে ওপরে উঠল। নিজ ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে খুলল ঠাস করে। মেঘা ছোড়াছুড়ি করেছে এতক্ষণ, তবে লাভ হয়নি। রৌদ্র ঘরে ঢুকে ঠাস করে ওকে ছুড়ে মারল বিছানার ওপর। এই পর্যন্তই ছিল বোনাস পর্ব। আসবো ফিরে আবারও। লেখনীতে সুরভি আক্তার, পর্ব সংখ্যা 15। কোমরে চিলতে পরিমাণ ব্যথা পেয়ে মৃদু কুকিয়ে ওঠে মেঘা। এক হাত কোমরের ডান দিকে চেপে ধরে চোখ খেচে রাখে এক মুহূর্ত। খট করে দরজা লাগানোর শব্দ পেতেই তরিতে চোখ মেলে পরক্ষণে। রৌদ্র দরজা লাগিয়ে দিয়েছে। শার্টের হাতা গোটাতে গোটাতে কঠোর ভঙ্গিতে মেঘার দিকে এগোলো সে। মেঘা ভাবসাবে পরিবর্তন না দেখিয়ে ব্যথা প্রকাশ করে খ্যাট খ্যাট সরে ছেড়ে উঠল। ইউ রাইনো, পাগল হয়ে গেছেন আপনি? এভাবে ছুরি মারলেন কেন আমায়? ব্যথা পাইনি আমি? ইউ ইডিয়েট, নাটক করবি না একদম। যেখানে ফেলেছি সেখানে ব্যথা পাওয়ার হলে তোকে ফেলতাম না আমি। মেঘা থতমত খায়, বিছানার দিকে তাকায়। কোমল তুলতুলে নরম গতি। মেঘার ছিপছিপে শরীরের ভারে বসে দেবে গেছে তুলার ন্যায়। মেঘা ব্যথা পায়নি একটু, বরং পড়ার সাথে সাথে বাউন্স করেছে তুলোর মতো মোলায়েম বিছানায়। সাদা ধবধবে একখানা বেডশিট। মেঘা মুহূর্ত পর দৃষ্টি সরিয়ে রাগ বজায় রেখে বলল, আমাকে এখানে এনেছেন কেন আপনি? কোন সাহসে? বেশরম অসভ্য লোক, লাজ লজ্জা নেই একটু? অতগুলো লোকের সামনে কোন স্পর্ধা অসভ্যের মতো আমাকে ছুঁয়েছেন আপনি? রৌদ্র তেড়ে যায়, আঙুল তুলে শাসিয়ে বলে, তোকে ছোঁয়ার জন্য স্পর্ধা নয়, অধিকারের প্রয়োজন, যেটা আমার দিব্যি আছে। এভারমোর হিম্মত নিয়ে চলে রুডবিক কাবে রুদ্র। অধিকারের পাশাপাশি হিম্মত দেখিয়ে তোকে ছুঁয়েছি আমি। মেঘাও রাগ দেখিয়ে প্রশ্ন ছুড়ল বিপরীতে, আমাকে ছোঁয়ার কিসের অধিকার আপনার? অধিকার ফলিয়ে দেখাবো কিসের অধিকার? কি দেখাই? মেঘা মুখ বিকৃত করে নেয়, চোখ সরিয়ে দ্রুত নামে বিছানা থেকে। অমনি ভাঁজ খুলে মেঝেতে লুটিয়ে পড়ে শাড়ির আঁচল সহ এলোমেলো সব কুচি। চমকায় একবিংশীর হৃদয়। নিজের ব্যাগতিক অবস্থা দেখে মুখ ফাঁক করে দ্রুত তাকায় রুদ্রের দিকে। সহসা উষ্ঠ পিষে ফিচেল হাসি রৌদ্র। উষ্ঠপুটে দাঁত চেপে ঘাড় ডলে হাসি ঠেলে মুখ ফিরিয়ে নেয় ডান দিকে। তড়িঘড়ি করে কুচিগুলো দু হাতে উদরের সাথে চেপে ধরল মেঘা। কোনো রকমে কাপড় সামলে চটপট করে এগুলো দরজার দিকে। উপরের ছিটকিনি লাগানো। মেঘা না শাড়ি সামলাতে পারছে, আর না হাত উপরে তুলে ছিটকিনি খুলতে পারছে। উচ্চতাও কম তার। অতরে হাত পৌঁছালেও ছিটকিনি খুলতে কসরত হবে বড্ড। এই অবস্থায় তো আরো পারবে না। পিছু ফিরে ঝাঁজ দেখিয়ে বলল তাই, বেয়াদব লোক, দরজা খুলে দিন, বেরোব আমি। খুলতে পারলে বেরো। মেঘা পা উঁচিয়ে এক হাতে খোলার চেষ্টা করলো, পারল না। ফের ঘাড় ঘুরিয়ে এক ইশারে বলল, খুলে দিন দরজা। অসভ্যের মতো সবার সামনে তুলে নিয়েছেন আমায়। সবাই কি ভাবছে কোনো আইডিয়া আছে আপনার? ইরিটেটিং ম্যান।
রৌদ্র চোয়াল খেচে নেয়, দ্রুত এগিয়ে মেঘাকে টান মেরে ফের বিছানায় এনে ফেলে। রেগে বলে, রুম থেকে এক পা বাইরে বেরোনোর চেষ্টা করলে একেবারে কেটে দেব তোর পা। চাইছি না এই ইভেন্টে খারাপ কিছু হোক, নয়তো এতক্ষণে তোর ওই বেয়াদবির শাস্তি মেপে মেপে বুঝিয়ে দিতাম তোকে, ইডিয়েট। বলেই পিছু ফিরল, খট করে দরজা খুলে বেরোলো বাইরে। মেঘা উঠে যাওয়ার আগে মুখের ওপর বাইরে থেকে ঠাস করে লাগিয়ে দিল দরজাটা, চাবি ঘুরিয়ে লক করে দিল একেবারে। ধূপধাপ করে দরজার আঘাত করলো মেঘা, চেঁচালো গলা চিরে, রায়নমুখ, দরজা খুলে দিন, বেরোবো আমি। অসভ্য, নির্লজ্জ, ইরিটেটিং, ডিসগাস্টিং, সেন্সলেস ম্যান। সাউন্ড প্রুফ রুম রৌদ্রের। মেঘার একটা কথার সাউন্ডও বেরোলো না বাইরে। বেরোলে গুনে গুনে 5টা থাপ্পড় খেত এতক্ষণে। রৌদ্র ডোর লক করে গটগটিয়ে নিচে নেমে গেছে। বাইরে বেরিয়ে কোনো দিকে তাকায়নি আর। গার্ডেন পেরিয়ে সোজা গিয়েছে গেটের দিকে। সিরাতের নজর এড়ায়নি সে। রৌদ্রকে না আটকে ভিড়ের মধ্যে থেকে আদ্রকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো সিরাত। রৌদ্রের বেরিয়ে যাওয়ার খবর আদ্রকে জানিয়ে সোজা ওপরে উঠলো মেঘার খোঁজে। নিজের রুমে নেই মেঘা। সিরাতে ভ্রু নাচাতেই আদ্র ইশারায় বোঝালো প্রশ্নসূচকে, রুডির রুমে। চোখ গোল করে দুজনে এগোলো ওইদিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থমকালো। খোলার চেষ্টা করতে বুঝলো ডোর লক করা। ফিসফিস করলো সিরাত, মেঘা কি রুমে? হবে হয়তো। রৌদ্র বেরিয়ে গেল কেন তাহলে? বোকাসরে আদ্র ঘাড় উঁচিয়ে বলল শ্বাস ফেলে, আপু, বোকার মতো কথা বলো না। আই থিঙ্ক ম্যাককে রুমে আটকে বেরিয়ে গেছে। রুডি জেলাস আপু। সিরাতের ঠোঁট চওড়াও করলো, জানি তো, তাই তো জেলাসি বাড়াচ্ছি ওর। বাট ওর রুম সাউন্ড প্রুফ। ম্যাক ডাকলেও আমরা শুনতেও পারবো না। রুমের চাবিও নেই কারোর কাছে। রুডি কখন আসবে না আসবে কে জানে। ম্যাক কতক্ষণ থাকবে এই রুমে? যতক্ষণ না রৌদ্র আসে ততক্ষণ। তুই অত ভাবছিস কেন? তুই না রৌদ্রের 23 সেকেন্ডের বড় ভাই, চল এখান থেকে। আদ্র চোখ শুরু করে বলল, আপু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমাদের দুজনেরই বড়। সো হোয়াট, আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে নেমেছি। বড় হওয়ার দরুন এটা আমার কর্তব্য। তবে ভিন্ন পথে আমি আমার কর্তব্য পালন করছি। রৌদ্রকে হাড়ে হাড়ে চিনি আমি। সোজা আঙুলে ওকে কখনো সঠিক পথে আনতে পারবে না, তাই আঙুল বাঁকিয়ে আনতে হবে। ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন আদ্র। অন্তত মেঘা আর রৌদ্র দুজনকে দুপথে যাওয়া থেকে আটকানোর জন্য হলেও ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন। এত বছরে মেঘা অনেকটা জড়িয়ে গেছে এই বাড়ির সাথে। হঠাৎ করে চলে গেলে কেউ মানতে পারবে না, আর না আবার রৌদ্র চলে গেলে কেউ সহ্য করতে পারবে। ওদের দুজনকেই একে অপরের সাথে জড়িয়ে তবেই আটকাতে হবে। রৌদ্রকে অ্যাপ্রিসিয়েট করাতে হবে, মেঘার প্রতি ঝোঁক ভরাতে হবে। ইউনো ও কতটা পসেসিভ। ওর জিনিসের উপর ও কারোর হস্তক্ষেপ সহ্য করে না। মেঘার সাথে আরও একটু জুড়তে দে ওকে, তারপর দেখবি রৌদ্র কি জিনিস। আই নো আপু, আমাকে বোঝাতে হবে না, বাট এখন মেঘাকে নিয়ে ভাবো। রৌদ্র ফিরতে লেট করে অনেক, ওর রুমের চাবি নেই কারো কাছে। ডোন্ট ওয়ারি, মেঘা থাকুক, বাড়িতে সামনে নেবো আমি। রৌদ্র আজ তাড়াতাড়ি ফিরবে, আই এম ড্যাম শিওর। চল এখন। মেঘামণি তার হাজব্যান্ডের রুমে প্রথমবার পদার্পণ করেছে আজ। ওকে ঘরটা একটু বুঝে নিতে দে, দেখে নিতে দে নিজের ফিউচার। মেঘা গলা ফাটিয়ে চেঁচাতে চেঁচাতে ক্লান্ত, শুকিয়ে এসেছে গলা। তবুও এক পশলা আওয়াজ দরজা চিরে বাইরে বেরোয়নি। ক্লান্ত হয়ে টেবিলের ওপর থেকে ওয়াটার পট নিয়ে অর্ধ বোতল খালি করলো সে। এতক্ষণে এদিক ওদিকে চোখ বোলালো। পুরোদমে এসি চলছে। বাইরের গরমে ঘেমেছিল শরীর, এখন ঠান্ডায় শিউরে উঠছে। বেরঙিন সব আসবাব এই ঘরে, সব একেবারে পরিপাটি। বেপরোয়া ছেলের গোছালো ঘর। রৌদ্র এলোমেলো করে রাখলেও রুবিনা কাবের গুছিয়ে রাখেন সব সময়। আজ প্রথম এই ঘরে আগমন মেঘার। এর আগে ওকেও দেয়নি কভু। পুরো ঘরে চোখ বোলালো সে। রাগে গজগজ করে শাড়ি খামছে বিড়বিড় করলো, আই হেট ইউ রানীমুখ, আই হেট ইউ। আমি ছাড়বো না আপনাকে। রাত্রি 12টার কাছাকাছি। হলুদের সব ঝুটঝামেলা শেষ হতে হতে 10টা পেরিয়েছে। মোটামুটি অবসন্ন সকলে। টুকটাক ডিনার সেরে অতিথিরা ঘরে উঠেছেন। রুবিনা কাবির, শাহিনা কাবির এর মধ্যে হাজারবার মেঘার খোঁজ করেছেন। সিরাত এটা ওটা বলে থামিয়ে রেখেছে। ঘরে আছে বলতে গিয়ে ধরা খেয়েছে একবার। সাফা না বুঝে বিরুদ্ধচারণ করে বোকার মতো বলে ফেলেছে মেঘা ঘরে নেই। সেই তখন থেকেই দেখা নেই মেঘার। তোফাইল কাবিরের কানে এসব যায়নি এখনো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে। মেঘা খায়নি সেই দুপুর থেকে। ওর চিন্তা হলেও ওর কাছে যাওয়ার উপায় নেই। খিদেই পেট চুইচুই মেঘার। হাজারবার ডাকার পরও বাইরে থেকে কোনোরূপ সারা শব্দ না পেয়ে অসহায় হয়ে পেট চেপে বিছানায় পড়ে আছে মেয়েটা। 11টা হতে হতে ঘুমানোর অভ্যাস আজও ব্যতিক্রম হয়নি। শত বিরক্তি নিয়েও চোখ লেগে আসছিল। বিছানায় গা এলিয়ে দিতে পুরোপুরি নিভে এসেছে দু চোখ। ঘড়ির কাঁটা 12টার দোরগোড়ায় পৌঁছতে পৌঁছতে ঘুমের অতলে তলিয়ে গেছে মেয়েটা। রৌদ্র বাড়ি ফিরতে ফিরতে 12:30 বেজেছে।
ততক্ষণে ড্রয়িং রুম পুরো ফাঁকা। রুবিনা কাবির ছেলের অপেক্ষায় ছিলেন আজ। সব ঝামেলা চুকিয়ে কিচেনে টুকটাক কাজ করছিলেন একা একা। ছেলে আসা মাত্রই বিদ্যুতের গতিতে বেরিয়ে আসেন তিনি। চঞ্চলা হয়ে বললেন রোজকার সেই এক কথা, রৌদ্র, খেতে দেবো তোকে, খাবি না? তার বেপরোয়া ছেলেও সেই একই জবাব গম্ভীর গলায়, খিদে নেই, খাবো না। সিঁড়ি উঠতে গিয়ে একটু থামে রৌদ্র, কিছু একটা ভেবে নিচে নেমে বলে, ডিনার সাজিয়ে দাও, রুমে গিয়ে খাবো। তুই যা, আমি নিয়ে আসছি। তোমাকে যেতে হবে না, আমাকে দাও। রুবিনা কাবির অক্ষরে অক্ষরে পালন করলেন। তার ছেলে রাতে খাবে এই অনেক। বেশি কথা না বাড়িয়ে একটা ট্রেতে খাবার সাজিয়ে দিলেন তিনি। রৌদ্র ওপরে উঠল, দরজার সম্মুখে দাঁড়িয়ে হাফ টেনে চাবি ঘুরিয়ে খুলল দরজাটা। এতক্ষণ ধরে ওই মেয়েটাকে আটকে রেখেছে, না জানি কি করছে। ঘরে গুটগুটে অন্ধকার, কপাল কুচকালো রৌদ্র। লাইট অন করলো প্রথমে। মুখোমুখি বিছানার ওপর খুব আরাম করে একবংশে রমণীকে ঘুমাতে দেখে মুহূর্তে শিথিল হলো কুচকানো কপাল। চাদর মুড়িয়ে কুকড়ে শুয়ে আছে মেঘা। রৌদ্র থমকানো দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দরজা আটকে দিল। হাতের খাবারের ট্রেটা রাখলো টেবিলের উপর। ফের তাকালো। মেয়েটার মুখ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। শরীর ঢেকে আছে চাদরে, আর মুখশ্রী ঢেকে আছে কেশের আড়ালে। রৌদ্র এগুলো ধীরে পায়ে মুখ সম্মুখে মেঝেতে হাঁটু মুড়ে বসল। সেভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দিল গুচ্ছ কয়েক ক্যাশু রাশি। মেয়েটা নড়ে চড়ে উঠল একটু। আপনা আপনি মৃদু হাসে রৌদ্র। মেঘাকে গুটিয়ে থাকতে দেখে কপাল কুচকায় পরক্ষণে। বিড়বিড় করে, ইডিয়েট। উঠে দাঁড়িয়ে রিমোট হাতে তুলে এসির পাওয়ার কমিয়ে দেয়। কাবার্ড খুলে টাওয়েল নিয়ে দৃঢ় পায়ে এগোয় ওয়াশরুমের দিকে। বেরোয় ঠিক 30 মিনিটের মাথায়। ভেজা শরীরে ধূসর একখানা টি শার্ট চড়ায়, গলায় টাওয়েল ঝুলিয়ে আধু আধু করে মুছে নেয় চুলগুলো। আসতে লেট হয়ে গেছে একটু। ওই মেয়ে তো না খেয়ে ঘুমিয়ে গেছে। এখনই ঘুম গভীর থেকে জাগাবে কি করে ওকে? ঘুম গভীরে তলিয়েছে। রৌদ্র জাগানোর চেষ্টা করলো না। ফোনের স্ক্রিনে তাকাতে দেখতে পেল সময় 1:20। রাত হয়েছে অনেক। ঘুরে এসে খাটের পাশে দাঁড়ালো সে। চাদর শরীরে ঘুমন্ত রমণীকে অতি আলগোছে কোলে নিল। ঘুমের ঘরে শুনে ভাসতে আপনা আপনি রৌদ্রের গলা জড়িয়ে ধরল মেঘা। নিমিত্তে মাথাটা এলিয়ে গলার নিকট রাখলো। ঘর ছাড়ার আগে কিছুক্ষণ ওকে এভাবে নিজের মাঝে অনুভব করলো রৌদ্র। মিষ্টি একটা আধো পরিচিত ঘ্রাণ পেতেই চোখ বুজে শ্বাস টানল। সেই একটা অল্প পরিচিত ঘ্রাণ। রৌদ্র খানিক মাথা নাড়িয়ে মেঘার স্মৃতি বরাবর ঝুঁকে আসে। চুলের কাছে নাক ডুবে লম্বা শ্বাস টানে। এভাবে পরপর কয়েকটা, অতঃপর চোখ খুলে নেয়। মৃদু ঠোঁট ফাঁক করে উচ্চারণ করে মেয়েটাকে জড়ানো গভীরতা বাড়িয়ে, মাই সানি। পর মুহূর্তে দ্রুত পায়ে নিজ ঘর থেকে বেরিয়ে আসে মেঘাকে সেভাবে আগলে নিয়েই। আজ বিয়ে, বাজে সবে সকাল 8টা। নিজ হতে মৃদু কোলাহল কানে পৌঁছাতে ঘুম হালকা হয় মেঘার। চোখ বুঝে কপাল কুচকে নড়ে চড়ে ওঠে। পাশ ফিরে ঘুমে তলিয়ে যেতে চায় আবার, তবে বিরক্তি লাগে। ঘুমের মাঝে প্রচন্ড খিদে অনুভব করে সে। ডিস্টার্ব পেয়ে গা মুড়িয়ে উঠে বসে মেঘা। চোখ ডুলে বিরক্তি নিয়ে উচ্চারণ করে ঘুমকাতুর স্বরে, ডিসগাস্টিং। নিভু চোখ মিলতেই নজরে আসে আশপাশ। এক মুহূর্ত পর ছ্যাদ করে ওঠে। ভোরকে এদিক ওদিক তাকায়। এটা তো ওদের ঘর, ও এখানে এলো কি করে? কাল তো ওই লোকটার ঘরে ছিল, এখন এখানে কি করে এলো? ছলকে এপাশ ওপাশ চাওয়াচাই করে মেঘা। চোখ ডলে আবার তাকায় সন্ধিহান হয়ে। নিজের দিকে তাকায়, এখনো সেই শাড়ি পরনে, কাল যেভাবে ছিল সেভাবে। পাশে তাকাতেই ঘুমন্ত সাফাকে নজরে পড়ল এবার। মেঘা হুড়মুড়িয়ে ওকে ঝাঁপিয়ে ডাকলো সবটা পরিষ্কারভাবে বোঝার জন্য, টুকটুকি, এই উঠ না, এই কুম্ভকর্ণ উঠ, আমি এ ঘরে কি করে এলাম? ঘুমের ঘরে নড়ে চড়ে জবাব দেয় সাফা, ওফ মেঘা, প্লিজ ডিস্টার্ব করিস না, ঘুমোতে দে একটু, ভীষণ ঘুম পাচ্ছে। আমি এই ঘরে কি করে এলাম সেটা তো বল আগে। জানি না। মেঘা ধরফড়িয়ে বিছানা ছাড়ে, মিররের সামনে দাঁড়ায়, মুখে হাত বুলিয়ে নিজেকে দেখে। সব ঠিকঠাক আছে, কিন্তু মাথার এলোমেলো চুলগুলো আর এলোমেলো নেই। শিরদাঁড়া বরাবর লম্বা একটা বেনি ঝুলছে। ও তো বেনি করে ঘুমায়নি। বেনিটায় সামনে নিল মেঘা। বেনি তো নয়, কোনো রকমের চুলগুলো পেঁচিয়ে বেনি পাকানোর বড়জোর চেষ্টা করা হয়েছে। ফলাফল যা হয়েছে সেটাকে বেনুনি বলা যায় না। বেনুনির অনুরূপ করে কোনো রকমের চুলগুলো আটকানো হয়েছে, যাতে এলোমেলো হয়ে ঘুমে ব্যাঘাত না ঘটে। মেঘা তাজ্জব বনে চেয়ে রইল। শত ঘুম ভাঙা এলোমেলো মাথায় কিছুই ঢুকছে না। সেভাবে ইনোসেন্ট ফেসে দ্রুত ঘর ছাড়ল মেঘা। দরজা মারাতেই মুখোমুখি আদ্র। মেঘাকে এই ঘর হতে বেরোতে দেখে সেও প্রথমত অবাক হলো, তবে বুঝতে না দিয়ে চোখ সরু করে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, গুড মর্নিং মেঘা। মেঘা জিভে অধর বিছিয়ে নেয়, গুড মর্নিং ভাইয়া। কি হয়েছে, এখনো এভাবে আছিস? সে কাল থেকে এখনো চেঞ্জ করিসনি কেন? মেঘার মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা।
তালগোল পাকিয়ে যাচ্ছে। অবুঝের মতো বুলি ফুটালো কোনো রকমে থেমে থেমে। না মানে আমি এই রুমে কি করে? আমি তো কাল ওই রানুমুখর রুমে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এই রুমে কখন এলাম? হ্যাঁ, মেঘা থতমত খায়, সবটা উড়িয়ে প্রসঙ্গ ঘাটতে বলে চটপট। না কিছু না ভাইয়া, আমি চেঞ্জ করে আসছি, খিদে পেয়েছে ভীষণ। মেঘা উল্টো ফিরে রুমে ঢুকতেই ফিক করে হেসে উঠল আদ্র। দুদিকে মাথা নাড়িয়ে নিচে নামলো অতঃপর। এই পর্যন্তই ছিল আসবো ফিরে আবার উপন্যাসের 15 নম্বর পর্ব। আজকের পাঠে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।